শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হচ্ছি কায়ুম ইসলাম সোহেল। আপনাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে একটা ট্রেনিং করতে যাচ্ছি সেটা হচ্ছে পুটিং ইউর পার্সোনালিটি টু ওয়ার্ক। সো আমি এই মুহূর্তে বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটি নামে একটি সোসাইটি আছে, সেখানে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। এটা হচ্ছে বাংলাদেশে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে যত এইচআর আছে আমরা তাদের সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার উদ্দেশ্য হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, নিজেদের লার্নিং এন্ড গ্রোথ এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন সেমিনার এন্ড ওয়ার্কশপ গুলো আয়োজন করা এবং ইন্টারন্যাশনাল দেখা যাচ্ছে বিভিন্ন সোসাইটির সাথে কানেক্টেড হয়ে বাংলাদেশকে ক্রস বাউন্ডারির বাহিরে নিয়ে যাওয়া। এবং আমি কর্মরত আছি হচ্ছে আরএসপিএল গ্রুপ নামে একটি কোম্পানি আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান বেসড একটি কোম্পানি। আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবাই জানার কথা। সেটা হচ্ছে যে ঘড়ি ডিটারজেন্ট, ইউনি ওয়াশ এবং আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। ইনফ্যাক্ট ঘড়ি ডিটারজেন্টের নামটাই হচ্ছে সবাই আপনাদের পরিচিত হওয়ার কথা। তো ঘড়ি ডিটারজেন্টটা আমরা ছোটবেলা থেকেই দেখেছি, আমরা দূরদর্শনে যারা ছোটবেলায় দেখেছি বা এরপরেও আমরা দেখেছি যে পেহেলে ইস্তেমাল কিজিয়ে ফের বিশ্বাস কিজিয়ে। তো আমি হচ্ছে সেই কোম্পানিতে বাংলাদেশ পার্টে এইচআর এবং এডমিনের ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আজকে আমরা আমাদের ট্রেনিং টুকু শুরু করার আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই। আপনাদেরকে সেই ভিডিওতে আমার সাথে বিশ্বাস করি আপনারা আছেন এবং থাকবেন। তো আমি আপনাদের সাথে এই মুহূর্তে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি সেই ভিডিওটি কেন দেখিয়েছি আপনারা খুব দ্রুত শেষ হওয়ার সাথে সাথেই 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় পাবেন, লিখে ফেলবেন এবং আমার সাথে দ্রুত শেয়ার করে ফেলবেন যে কেন আমি এটা দেখিয়েছি। আর ভিডিওর সাউন্ডটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে চ্যাট বক্সে দ্রুত আপনারা জানিয়ে দিবেন, না হয় আমি চেষ্টা করবো হচ্ছে সাউন্ডটুকু আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য। সো আমি শুরু করতে যাচ্ছি, আপনারা কি আছেন আমার সাথে? জি ভাইয়া, আসি, শুরু করি। গ্রেট, ওয়াও, গ্রেট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি শুরু করছি। About to hear a strange but true story. Legend has it, Harry Houdini, the master magician, once claimed that he could break out of any jail cell in the world. All he had to do was walk into that jail cell with his street clothes on. "I'll be out of there in 1 hour, no problem," he said. Well, a very old jail down south heard about Houdini's claims, and they accepted his challenge. On the day of the event, many people gathered outside. Very confidently, Houdini walked right into the jail and into the cell, and they shut the metal doors behind him. The first thing Houdini did was he took off his coat. Then, very strangely, he took off his belt. Secretly hidden in Houdini's belt was a 10-inch piece of steel, very tough and very flexible, and Houdini started working. In about 30 minutes, that confident expression Houdini had when he walked in disappeared. In 1 hour, he was bathed in sweat. And at the end of 2 hours, Houdini, in defeat, collapsed against the door, which then opened. It opened because, you see, that door had never been locked. But that's not entirely true, is it? That door was locked. It was firmly and thoroughly locked in Houdini's mind, which meant it was locked as if the best locksmith in the world had put his lock on it. The mind is powerful. How many doors in your life do you think are locked but aren't? How many times have you been stuck in the mental prison of overthinking something that really had a simple solution? There is an ancient African proverb that says, when there is no enemy within, the enemy outside can do us no harm. Your mind is the most powerful force you will ever face. It will tell you lies. It will tell you you can't do that. You're not meant for that. You're not good enough for that. You can't go on anymore. You don't have the energy. You must thank it for its opinion and carry on. Because like Houdini showed us, the only locked doors that exist are in your own mind. The doors in reality are open. And all you have to do is walk through.
are about to hear. সো যারা শুনছিলেন আপনাদের কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট, আপনারা একটু জানিয়ে দিবেন যে আপনারা এই যে মেসেজটুকু পেলেন সেটা আসলে কেন পেয়েছেন এবং এটার ব্যাখ্যাটা কি ছিল। কে শেয়ার করতে যাচ্ছেন আমার সাথে? ওকে, আরিফ আপনি হাত তুলেছেন, আপনি চাইলে শেয়ার করতে পারেন। জি, কে শেয়ার করতে যাচ্ছে? প্রথমে কে শেয়ার করবে? কেউ শেয়ার করছি না আমরা, যে কি শিখলাম আমরা এই জায়গাটা থেকে? আমি কি নাম ধরে বলবো কাউকে? আমরা যদি কথা না বলি, আমরা যদি সামনে না বাড়ি, তাহলে কিন্তু আমরা আটকে যাব, আমাদের ট্রেনিং সেশনটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। সো আমার বিশ্বাস আপনারা চাচ্ছেন না যে অনেক লম্বা পর্যন্ত থাকতে। মমিন, জি মমিন আপনি হাত তুলেছেন, মমিন কি বলতে চাচ্ছেন? শিওর, প্লিজ মমিন আনমিউট করে যদি আমাদেরকে জানান। হ্যাঁ, আমি যেটা একটা এখান থেকে বুঝেছি সেটা হচ্ছে যে সবসময় ডিটারমাইন হওয়া আর কি, ডিটারমাইন হলে যে কোনো প্রতিবন্ধকতা বাধা যাই আসুক না কেন, সেই ক্ষেত্রে সে যদি ডিটারমাইন থাকে ওই বিষয়টিতে, তাহলে কোনো এক সময় সাকসেস হতে পারে। এটি। আর কেউ? আচ্ছা, আমি মনে করি যে মানে আমাদের যে মাইন্ডটা আছে, এই মাইন্ডটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু আর কি। তো আমরা এটাকে ভালো মতো কাজে লাগাই না। লাইক আমাদের অপরচুনিটি গুলো আছে, কিন্তু আমরা ধরে নিই যে ওইখানে আমি পারবো না, বা ওই কাজটা আমার দ্বারা না, সামথিং এরকম কিছু। বাট আমরা একটু ট্রাই করলে বা একটু যদি ভালোভাবে খেয়াল করতাম জিনিসটা, তাহলে কিন্তু কাজটা ইজি। বাট আমরা মনে করি যে না, এটা আমার দ্বারা হবে না, এরকম কিছু। বাট কাজটা খুবই সিম্পল ছিল, আমি যদি একটু ফরওয়ার্ড করতাম নিজেকে, তাহলেই পারতাম, এরকম ওকে, কিছু। নূর হোসেন হাত তুলেছেন, নূর হোসেন কি কিছু বলতে যাচ্ছেন? শিপুল, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নূর হোসেন। জি, আমি যতটুকু এখান থেকে বুঝলাম যে আসলে আমরা আমাদের মাইন্ডকে যদি নেগেটিভ মানে চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা এই কাজটা পারবো না। কিন্তু মাইন্ডকে যদি অলওয়েজ পজিটিভ নিয়ে চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা কাজটা করতে পারি আর কি। আর রাইট, সবসময় ওভার থিঙ্কিং আমরা না করলে কখনো করা ঠিক হবে না। এবং মাঝে মধ্যে আমরা আসলে কনফিডেন্টলি কাজ করলেও আসলে মাইন্ডকে আমরা ঠিক মতো মানে ঠিক দিক দিয়ে কাজ করতে পারি না, রাইট চয়েসটা করতে পারি না। তো আমার আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবসময় পজিটিভ চিন্তা করলে অবশ্যই পারবো আর কি। দ্যাটস গুড। সো এখানে হচ্ছে যে সাবিকুন নাহার সুন্দর করে লিখেছেন, মাইন্ড যেভাবে সেট করা থাকে সেভাবেই একটা কাজ করে। সো মাইন্ড অলওয়েজ সেট করা উচিত হচ্ছে এমন ভাবে যেটা নিয়ে এগিয়ে যাওয়া যায়। আই থিংক এভরি লক ইজ ওপেন ইন রিয়েলিটি বাট উই থিংক ইটস নট ওপেন। ভেরি ট্রু। হোসনে আরা লিজা অনেক সুন্দর করে গুছিয়ে এক লাইনে বলেছেন। সো আমি যদি সাম আপ করি, ওকে আমি একটু সাম আপ করি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি হুদিনি নামে হচ্ছে একজন গ্রেট ম্যাজিশিয়ান ছিল, যিনি আমাদেরকে কি করেছেন, মানে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে পৃথিবীর কোনো জেল বা কোনো তালা বা কোনো কিছু নেই যেটাতে হচ্ছে তাকে আটকে রাখতে পারে। তো কি হলো, একজন ওল্ড জেলার তিনি কি করলেন, ফিল করলেন যে ঠিক আছে, তাহলে আমি তোমার চ্যালেঞ্জটা একসেপ্ট করলাম, আমি আমি হচ্ছে তোমার কাছে প্রস্তাব দিচ্ছি, আমার জেলে তুমি আসবা, তুমি এখানে আটকে থাকবা। তো সে বলছিল যে যে কোনো তালা আমি 30 মিনিটের ভিতর খুলে ফেলতে পারবো। তো সে খুলে ফেলতে পারার সেই চ্যালেঞ্জটা ওই ওল্ড জেলার, মানে পুরাতন একটা জেলের জেলার, সেটা গ্রহণ করলেন। করার পর তাকে দাওয়াত দিল, সে ওখানে গেল, খুব কনফিডেন্ট ফেসে গেল। যাওয়ার পর যখন তার কনফিডেন্ট ফেসটাকে কি করা হলো, জেলখানায় ঢোকানো হলো, আপনারা দেখেছেন সে হাতটাকে দিয়ে বা তার ফেসের এক্সপ্রেশনটা যেটা তার কি করছিল, এভাবে করে সে একটা মানে কনফিডেন্স একটা দিচ্ছিল যে আমি, এটা কোনো ব্যাপারই না, যে কোনো তালা আমি খুলে ফেলতে পারি। বাট একটু পরে কি হলো, তার ইয়ে থেকে, কি যে বলে, বেল্টের ভিতর থেকে সে একটা স্ট্রং এন্ড ফ্লেক্সিবল তার বের করলো। সেটা দিয়ে সে যখন খোলার চেষ্টা করা শুরু করলো, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এরকম করে 1.5-2 ঘন্টা পার হয়ে গেল, সে খুলতে পারছিল না। কি হলো, একটু মিউট করে দিবেন যারা আনমিউট অবস্থায় আছেন, রিকোয়েস্ট করছি মিউট করে দিবেন প্লিজ। একটু কি মিউট করে দেওয়া যায়? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো যেটা হলো যে হুডিনি কি করলো ওই জায়গাতে, সে দেখলো যে 2 ঘন্টা হয়ে গেছে, সে খুলতে পারছে না। এখন প্রশ্নটা হচ্ছে সে কেন খুলতে পারছে না।
তাহলে ব্যাপারটা হচ্ছে একটু পরে সে যখন হাল ছেড়ে দিল তখন দেখা গেল যে তার যে খুলতে না পারার দরজাটুকু সেটা খুলে গেছে, এবং সেটা কেন খুলেছে সে চেক করতে গিয়ে দেখলো যে এটা আসলে খুলে গেছে, এটা আদৌ লাগানোই ছিল না। তারপর প্রশ্ন করা হলো যে এটা লাগানো কি আসলেই ছিল না, নাকি ইসরাত জাহান শুনতে পাচ্ছেন না? বাকিরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সবাই শুনতে জি ভাইয়া, পাচ্ছি। শোনা আমরা যাচ্ছে। শুনতে তাহলে পাচ্ছি। ইসরাত জাহান, আমার মনে হচ্ছে আপনি জি সাউন্ড ভাইয়া, কানেক্ট শুনতে করতে যাচ্ছে। পারেননি, আপনি একটু কানেক্ট করে নেন। ওখানে কানেক্ট উইথ কম্পিউটার সাউন্ড অথবা হচ্ছে মোবাইল ফোন, এটা শব্দটা একটা আছে, আপনি এটা কানেক্ট করে নেন তাহলেই শুনতে পাবেন। আচ্ছা, তো যেটা হলো যে সে কি হলো, বলা হলো যে দেখেন এটা খোলা ছিল, কিন্তু আদৌ কি খোলা ছিল? খোলা ছিল না। কারণটা কি? এটা বন্ধ ছিল হচ্ছে আমার মাথায়, এই জায়গাটাতে হচ্ছে বন্ধ ছিল। সো আমার মাথায় যখন এটা বন্ধ ছিল তখন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি হচ্ছে যে আমার বন্ধ থাকা দরজাটাকে খুলে নেওয়ার জন্য। সো বন্ধ থাকা দরজা ধরে নিয়ে আমি একটা খোলা দরজা খোলার চেষ্টা করছি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমি খোলা দরজাকে বন্ধ মনে করে যতই চেষ্টা করি না কেন, এটা তো কোনোদিন খোলা সম্ভব না, কারণ এটা তো অলরেডি খোলা। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের লাইফেও এরকম অনেক ঘটনা ঘটে যায় যে আমরা মনে করি এটা বুঝি, অনেক প্ল্যান করে, অনেক এবিসিডি মডেল তৈরি করে, অনেক কিছু করে, স্ট্র্যাটেজি প্ল্যানিং প্রোগ্রাম করে তারপরে হচ্ছে এটাকে খুলতে হবে। বাট আদৌ এত কিছু হয়তো দরকার হতে নাও পারে। আপনি হয়তো খুব ছোট্ট একটা ব্যাপারে, খুব ছোট্ট একটা কথায়, বা খুব ছোট্ট একটা প্ল্যানিং এ, বা খুব ছোট্ট একটা সদিচ্ছার মাধ্যমে সেটাকে সম্ভব খুলে নেওয়া। তাহলে ব্যাপারটা হচ্ছে মনের মধ্যে যদি আপনি লক করে রাখেন, আপনি যদি মানসিক ভাবে চিন্তা করেন যে এটা আমি পারবো না, তাহলে আপনি পারবেন না। আপনি যদি মানসিক ভাবে চিন্তা করেন যে এটা আমার দ্বারা হবে, আমি কেন পারবো না, তাহলে ডেফিনেটলি আপনি এটা পারবেন। তো ব্যাপারটা খুব সিম্পল, খুবই সিম্পল। আপনার মানে মনে রাখতে হবে যে আপনি যেটা মনের মাঝে নিয়ে এসেছেন, যেটা আপনি বিশ্বাস করছেন, সেটাই হচ্ছে আপনার জন্য ভবিষ্যতে এভাবেই হবে, এবং এটাই হতে বাধ্য। সুতরাং আপনি যখন কোনো কিছু মনের মাঝে নিয়ে আসবেন, সুতরাং আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এবং খুব ছোট ছোট করে চিন্তা করতে হবে, এবং খুব সহজভাবে সমাধানের কথাও চিন্তা করতে হবে। তারপর যদি না হয় তখন আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। প্রথমেই যদি আমি অনেক বড় করে মনের তালা লাগিয়ে দিই, তাহলে কোনোদিন এই তালা খোলা সম্ভব হবে না। সো আসুন, আজকে আমরা যে বিষয় নিয়ে আজ কথা বলবো সেটা আমরা শুনেছি, টপিকটার নাম হচ্ছে পুটিং ইউর পার্সোনালিটি টু ওয়ার্ক। এটা করতে আমাকে প্রাণ এইচআর এর রেজা রহমান হেল্প করেছেন, সো আমি ওনার নামটাও এখানে দিয়েছি। সো আমরা দুজন মিলে আজকে এই প্রেজেন্টেশনটা উনি বানিয়েছেন, আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি, এবং আমার এখানে কিছু ইনভলভমেন্ট আছে। আচ্ছা, সো প্রথমে আমরা জেনে নেই যে পার্সোনালিটি জিনিসটা আসলে কি। পার্সোনালিটিটা হচ্ছে যেটা আমি চিন্তার মাঝে আমি চিন্তা করি, আমি ফিল করি, আমার ব্যবহারের মাধ্যমে আমি ফুটিয়ে তুলি, সেটাই হচ্ছে আমার পার্সোনালিটি। সোজা কথা হচ্ছে আমি হচ্ছে পার্সোনালিটি। আমি রাইট, আমরা কনফিডেন্সের অভাবে অনেক সময় বড় সুযোগ হারিয়ে ফেলি। অ্যাবসলিউটলি ট্রু বলেছেন। তো মানসিক এই ভয়টাকে জয় করাটাই হচ্ছে কাজ, এবং আমরা আজকের এই ট্রেনিং এর মাধ্যমে এই জড়তাগুলো, ভয়গুলো থেকে বের হব, সেই জন্যই হচ্ছে আজকের এই ট্রেনিং। সুতরাং আপনারা যারা আমাদের সাথে আজকে আছেন, তো প্লিজ রিকোয়েস্ট করবো আজকের ট্রেনিংটা খুব মন দিয়ে শুনবো, এবং আজকে ট্রেনিং শেষ করার পর আমরা এই মনের তালাটুকু, মনের জড়তাটুকু থেকে বের হয়ে যাব, মনের দৈন্যতা থেকে বের হয়ে যাব। সো আপনারা আমার সাথে আছেন তো নাকি? 65 আজকে আমরা জয়েন করেছি। ওয়াও, ইটস এ ভেরি গুড পার্টিসিপেন্ট নাম্বার। সবাই আছেন না আমার সাথে? জাস্ট চ্যাটে আমরা একটু মাঝে মাঝে টুকটাক ইয়েস নো এগুলো লিখবো, সবার সাথে সবাই কানেক্টেড থাকবো, যার মনের কথাগুলো আছে যেটা সেটা লেখা যায় সেটা লিখে দিব, ঠিক আছে? সো আছেন না সবাই আমার সাথে? শুনতে পাচ্ছেন তো? ইয়েস নো জি ওকে, হ্যাঁ জি Yes, ইয়েস নো আমরা আছি ভেরি গুড। আপনার সাথে। কথা বলার দরকার নেই, আমরা ইয়েস নো চ্যাট বক্সে একটু সবাইকে ইয়ার আপ করবো, সবাই একটু লিখবো, ঠিক আছে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো আমরা বলছিলাম যে পার্সোনালিটিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমি যেটা চিন্তা করছি, আমি যেটা ফিল করছি, যেটা আমার ব্যবহারের মাধ্যমে আমি প্রকাশ করছি, দ্যাট ইজ মাই পার্সোনালিটি। সো এক একজনের পার্সোনালিটি কিন্তু এক এক রকম হয়। আমরা খেয়াল করেছি কিনা, কিছু কিছু মানুষ এত নরম হয়, আমরা বলি না এই মানুষটা একেবারে নরম, জীবনে তো কোনো কিছু করতে পারবে না। আবার বলি না যে এই মানুষটা তো হচ্ছে একেবারে কঠিন, একটা কঠিন হৃদয়ের মানুষ, এই মানুষের কাছে তো কোনোদিন কোনো কিছু দিয়ে, পাথর দিয়েও মন ভেঙে ফেলা যাবে না, এর মনটা হচ্ছে পাথরের চাইতেও শক্তিশালী। তো এই যে হয় না, এখানে আমরা যারা আছি, এখানে কার কার মন আছে যে পাথরের মতো শক্তিশালী? আমরা একটু হাত তুলি বা আমরা একটু ইয়েস বলি। কার কার মন আছে যে শক্তিশালী মন, প্রচন্ড পাথরের চেয়েও শক্তিশালী মন, যার মন কেউ ভাঙতে পারবে না? আছে কেউ এমন কেউ? ওকে, সো ইয়েস বন্ধ হয়ে গেছে, তার মানে হচ্ছে আমরা সবাই হচ্ছে কোমল হৃদয়ের মানুষ। ওকে, সো ওকে, নো অলিউর রহমান, নো। ওকে, গ্রেট, ওয়াও। ওকে, সি, এটা থাকা এবং না থাকা তাতে কোনো পার্থক্য নেই। আমরা কিছু মানুষের একই রকম হবে সবাই, পৃথিবীর এরকমটা নয়, স্রষ্টা আমাদেরকে এক এক রকম ভাবে বানিয়েছেন।
আমরা এটা একটু পরেই জানবো, এই যে পার্সোনালিটি টাইপটা নিয়ে জানবো। কেউ কেউ হচ্ছে একটু শক্ত মনের হবে, কেউ নরম মনের হবে, কেউ মাঝারি মনের হবে, কেউ ক্যালকুলেটিভ হবে, কেউ হচ্ছে একটু দেখা যাচ্ছে উদাস মনের হবে, কেউ ভাবুক মনের হবে, কেউ কবি কবি হবে, কেউ হচ্ছে খুব চিন্তাশীল হবে, কেউ খুব ভালো কথা বলতে পারবে, কেউ খুব ভালো লিখতে পারে। এক একজনের পার্সোনালিটি এক এক রকম। আমরা এখানে যারা আছি কেউ কবিতা অনেক ভালো লিখতে পারি, কেউ গান ভালো লিখতে পারি, আবার কেউ আছে খুব ভালো গান গাইতে পারি কিন্তু লেখার সুযোগটা আমাদের হয় না, আমরা লিখতে পারি না। সো ডিপেন্ডস, এটা ডিপেন্ডস, এই পার্সোনালিটি গুলো এক একজনের এক এক রকম হয়। আজকে ট্রেনিংটা করার সময় এটা মনে রাখবেন, আমরা যেহেতু পার্সোনালিটি নিয়ে কথা বলছি, আমি আবারও বলছি, আমরা যেহেতু পার্সোনালিটি নিয়ে কথা বলছি, আমাদের এখানে কোনো রাইট এবং রং আনসার নাই। আমরা একটু পরে কিছু আনসার এন্ড কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে চলে যাব। সো আপনাকে আবারও বলছি, এটাতে কিন্তু কোনো ধরনের রাইট এবং রং আনসার বলে কিছু নেই। সুতরাং আপনাদের মন খারাপ করার কিছু নেই, আপনাদের মন ভালো হবার কিছু নেই, অত্যাধিক খুশি হবার কিছু নেই, কম খুশি হবার কিছু নেই, কিচ্ছু নেই। আপনি শুধু নিজেকে জানা, এই যে ডিসকভার করা, আমরা প্রায় সময় বলি যে এই যে নিজের মাঝে, আমি বেশিরভাগ সময় এই কথাটা বলি যে নিজের মাঝে ডুব দিয়ে নেন, নিজের ভিতর ডুব দিয়ে নিজেকে জানো। এই জানার জন্যই হচ্ছে আমাদের এই পার্সোনালিটি সম্পর্কে জানা। আজকের ট্রেনিংটার উদ্দেশ্যটাই হচ্ছে নিজেকে জানা। আমি নিজেকে জানবো, নিজেকে জানা, নিজেকে জানতে চাওয়া। সো আপনারা যারা শুনছেন, আমার বিশ্বাস খুব ভালো লাগবে আপনাদের এই আগামী 1-1.5 ঘন্টা সময়টুকু, যে সময়টুকু আমরা এই নিজের ভিতর ডুব দিব, নিজেকে জানবো, নিজের ভিতর শুনে নিজেকে চিনবো। ঠিক আছে? সো চলেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে যে কি হয় যে এই পার্সোনালিটি সম্পর্কে যদি আমি জানি, কি হয়? হয়টা হচ্ছে যে আমি নিজের সম্পর্কে অনেক বেশি অ্যাওয়ার হই। আমার প্রচন্ড রাগ উঠলে আমি জানি কোন জিনিসে আমার রাগ উঠতে পারে, আমি সেটা থেকে থেমে যাই। আমি জানি কোন জায়গাতে আমার দুর্বলতা আছে, তাহলে আমি সেই জায়গাতে থেমে যাই। আমি যদি জানি যে আমার কোন জিনিসটার প্রতি আমার নেগেটিভ একটা ইমোশন আছে, সেটা সম্পর্কে যদি জানি, তাহলে নেগেটিভ ইমোশনটাকে আমি পজিটিভ বানিয়ে ফেলতে পারবো। সোজা কথা হচ্ছে আমার নিজের সম্পর্কে জানা, নিজের মানে পারসেপশনকে বুঝতে পারা, আমার নিজের পার্সোনালিটিকে আবিষ্কার করা, তারপর হচ্ছে বিভিন্ন পার্সোনালিটি যে টাইপ গুলো আছে সেটাকে নতুন করে জানা। আমরা সবাই জানি ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট, কিন্তু ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টই কি আসলে শুধু পার্সোনালিটি টাইপ, নাকি এর বাইরে আরো আছে? তো এই জিনিসগুলোই আছে আজকে আমরা জানবো। সোজা কথা হচ্ছে, আমি যদি এক কথাই বলি, সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেসটাকে বাড়িয়ে দেওয়াই হচ্ছে এই পার্সোনালিটি যে আজকে ট্রেনিংটা, এই পার্সোনালিটিটা জানার সেই ট্রেনিং থেকে উদ্দেশ্যটা হচ্ছে নিজের সেলফ অ্যাওয়ারনেসটুকু বাড়িয়ে দেওয়া। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, আমরা কিন্তু আজকে অন্যকে জাজ করার জন্য শিখবো না, আমরা শিখছি হচ্ছে যে অন্যকে না জাজ করে নিজেকে জাজ করে আমার দ্বারা যেন অন্যর কোনো ক্ষতি না হয়, অন্যের জন্য বিরক্তির কারণ না হয়, অন্যের জন্য কষ্টের কারণ না হয়, সেটা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। আমি আজকে যদি জেনে যাই আমার নিজের স্ট্রেংথ, আমি যদি জেনে যাই উইকনেস, আমি যদি জেনে যাই আমার টাইপ, আমার পার্সোনালিটি কিরকম, তাহলে হবে কি আমার সাথে যে যে ব্যবহার করুক না কেন, আমি তখন কি হবে, আমার নিজের মতো করে নিজেকে সামলে নিতে পারবো। আবার আমি যদি জেনে যাই যে পার্সোনালিটি টাইপ গুলা কিরকম, তাহলে আমার সাথে যে কথা বলছে আমি কিন্তু বুঝে যাব সেই মানুষটাও কেমন, তাহলে আমার তাকে ডিল করাটা সহজ হবে। সো আজকের এই ট্রেনিং এর উদ্দেশ্যগুলো হচ্ছে এটাই। তাহলে আসেন আমরা সামনে আগাই। সেটা হচ্ছে এই যে পার্সোনালিটিটাকে আপনি কি করবেন, বা আমি এই যে কথাগুলো অলরেডি বলে ফেলেছি যে প্রত্যেকের পার্সোনালিটি একটু ভিন্ন হয়, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এক একজনের পার্সোনালিটি এক এক রকম হয়, বাট অলওয়েজ মনে রাখবেন যে এই প্রত্যেকটা পার্সোনালিটিরই এক ধরনের উইকনেস আছে, এক ধরনের স্ট্রেংথ আছে। কোনো পার্সোনালিটি 100% পারফেক্ট নয়। তাহলে ওই যে বললাম, মন খারাপ করার কিছু নেই, মন খারাপ একেবারেই করা যাবে না। পার্সোনালিটি যাটা সেরকম হবে, আমরা সেটাকে মানে গ্রহণ করব, যে উইকনেস গুলো আছে সেগুলো থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখন আসেন পার্সোনালিটির ফোকাস এরিয়াতে। ওকে, সেলফ কন্ট্রোল করতে চান, আমার বিশ্বাস মিস্টার আরিফ আজকের এই প্রোগ্রামের পর আপনার সেলফ কন্ট্রোল ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে, আমি বিশ্বাস করি। কারণ আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো আপনাকে যেটা হচ্ছে এই পার্সোনালিটির ব্যাপারটাতে ফোকাস করার আগে আপনাকে আরো কয়েকটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে। আপনি যদি পৃথিবীর প্রতি ফোকাস না হন, পৃথিবীটার প্রতি ওরিয়েন্টেশন না নেন, পৃথিবীর মানুষগুলোর প্রতি যদি একটু না দেখেন, চোখ খুলে যদি না তাকান, তাহলে আপনার এই পার্সোনালিটির আজকে জেনেও খুব একটা কাজে দিবে না। আপনি যদি ইনফরমেশন গ্যাদার না করেন, আপনি যদি ইনফরমেশনের প্রতি ফোকাসড না হন, আপনি যদি ডিসিশন মেকিং নিতে না পারেন, এবং লাইফস্টাইলে যদি আপনার কিছু পরিবর্তন না আসে, এই পার্সোনালিটি এই ট্রেনিংটা করে আপনার আমার মনে হয় খুব একটা কাজে দেবে না। সো আপনার এই ট্রেনিং করার পর আপনাকে মনে রাখতে হবে যে এই শিক্ষাটা আমার তথ্য পাওয়ার বেলায়, ডিসিশন মেকিং এর বেলায়, লাইফস্টাইলের বেলায়, সবকিছুর বেলায় আমাকে এটা হেল্প করবে, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং ওই জিনিসটার প্রতি মাথায় রেখে, ওই জিনিসটার প্রতি ফোকাসড হয়েই হচ্ছে আমরা কি করব, নিজেকে এবং আমার চারপাশের সবাইকে, আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা সুখে থাকার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। সো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা কেস স্টাডি। আপনারা এখানে যারা আছেন
একটু নড়ে চড়ে বসে একটু খাতা কলমটা নিয়ে ফেলুন, বা একটু মনে মনে ভাবনা শুরু করে দিন। একটু মনোযোগী হব। আমরা এখন একটা দুটো কেস স্টাডি শেয়ার করব। আমরা একটু চিন্তা করব যে এই দুই ধরনের কেস স্টাডির সাথে কোনটার সাথে আমার মিলে যায়, আমি কোন টাইপের। ঠিক আছে? সো আমার বিশ্বাস সবাই রেডি হয়ে আছেন। হোসনে অলরেডি রেডি, আমি বলার আগেই রেডি হয়ে গেছেন। ওয়াও, খুবই ভালো লাগছে। আজকে যারা আমাদের এখানে পার্টিসিপেন্ট যারা আছেন, এই 68 পার্টিসিপেন্ট সবাই প্রচন্ড দেখা যাচ্ছে লার্নিং থ্রাস্টটা অনেক বেশি। ইনফ্যাক্ট আমার চেয়েও বেশি মনে হচ্ছে। সো লার্নিং থ্রাস্টটা যত বেশি আছে, শিক্ষাটা তত সহজ হবে। ইনফ্যাক্ট আমার চাইতেও বেশি হবে। গ্রেট, আবিদাস রেডি আছেন। তো আমরা একটু শুরু করি। মনে করেন মিস্টার কারিম নামে একজন ভদ্রলোক কোন একটা কোম্পানিতে কাজ করে, কিংবা আমরা যেহেতু এখানে কোম্পানির স্টুডেন্ট দুটো মিলেই আছি, আমি একটু স্টুডেন্টদের যেহেতু বেশি আছে, আমি স্টুডেন্টদেরকে ফোকাস করে একটু বলি। মনে করেন আপনার ব্যাচের, আপনার মনে করেন যে বন্ধু মহলের মধ্যে কোনো একজন বন্ধুর নাম হচ্ছে মিস্টার কারিম। তো মিস্টার কারিম যেটা করে সেটা হচ্ছে যে আপনার বন্ধুটা সারাদিন মানে হই হুল্লোড় করে বেড়ায়, মানে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, এর সাথে সে কথা বলছে, তার সাথে গল্প করছে, ওর সাথে হাসি দিয়ে বেড়াচ্ছে, পুরো বন্ধুদের মধ্যে মাতিয়ে বেড়াচ্ছে, একটা টিমের মধ্যে টিম লিড করতেছে, সবকিছুর মধ্যে সে সবার আগে থাকতেছে, কথা বলতেছে। মানে সে সারাক্ষণ, তার কথা বলতে না পারলে সে মানে দেখা যায় যে একদম শেষ হয়ে যাচ্ছে, তার মনে হয় যেন তার বুকটা ফেটে যাবে, তার মুখটা ফেটে যাচ্ছে, পেট ফেটে যাচ্ছে, এরকম হয়। সে সবাইকে মাতিয়ে রাখতেছে, সবার মাঝখানে সে দেখা যাচ্ছে প্রচুর কথাবার্তা বলছে, বা সবকিছুর মাঝখানেই সে দেখা যাচ্ছে হই হুল্লোড় করছে, আনন্দ ছড়িয়ে বেড়াচ্ছে বা আনন্দ নিচ্ছে। তো এরকম কিছু মানুষ আছে, থাকে না আমাদের চারপাশে? আছেন না আপনাদের মাঝে? তো এরকম অনেকে আছেন। কে কে আছেন একটু দেখান তো, ইয়েস বলেন যে আপনারা আমি হচ্ছে এরকম। কে কে আছেন এরকম যে আমি এরকম মানুষ যে হচ্ছে চারপাশে এরকম আনন্দ ছড়িয়ে বেড়াই, প্রচন্ড হাসি খুশি করি, বাহিরে না বের হলে আমার ভালোই লাগে না, একটু চা না খেলে বন্ধুদেরকে নিয়ে আমার ভালোই লাগে না। ওয়াও, অনেকেই ইয়েস বলছেন। তারপরে দেখা যাচ্ছে একটু হই হুল্লোড় না করলে আমার ভালোই লাগে না, বন্ধুদের মধ্যে আমি যদি মাতিয়ে না রাখি তাহলেও হচ্ছে ভালো লাগে না। এরকম অনেকেই আছি। ওয়াও, আব্দুল্লাহ, ইয়েস, ইয়ামিন, মারুফ, তারপরে হচ্ছে সোহেল, হিমেল খান, হাসান, আহলো, অনেকেই আছি আমরা যারা হচ্ছে ওকে। ওকে, গ্রেট। সো আমরা অনেকেই মিস্টার কারিমের মতো আছি। গ্রেট, পারভেজ। সো এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখি, আরেকজন ভদ্রলোকের একটু কেস স্টাডি দেখি। কি সেটা? সেটা হচ্ছে মিস্টার রাহিম। সেও মনে করেন আপনাদের বন্ধু মহলের মধ্যে কোনো একজন, যে কখনো কারোর সাথে খুব বেশি কথা বলে না, শুধু শুনে চুপচাপ হাসে, মিটিমিটি হাসে, মিটিমিটি শুনে, তার সব কথা হচ্ছে নিজের সাথে নিজেকে কথা বলে, নিজের মতো করে চলে, এবং সে হচ্ছে কারোর কাছে মিশতেছে না, প্রচন্ড শাই ফিল করে, লজ্জার মাঝে থাকে, কথাবার্তা কম বলে। তারপরে সবার সাথে থাকলেও, পার্টিসিপেট করলেও কিন্তু কথাবার্তা খুব কম বলে। তার বুকের মধ্যে বা পেটের মধ্যে যদি আপনি বোমা মানেন তাহলে হচ্ছে দুটো কথা বের হচ্ছে না। থাকে না কিছু এরকম মানুষ, যে দেখা যাচ্ছে খুব ছোট কিছু ক্লোজ ফ্রেন্ড থাকে, দু চারজন বন্ধু বান্ধবের সাথেই শুধু কথা বলে, তাদের সাথেই তার সকল হাসি আনন্দ দুঃখ, খুব কাছাকাছি দু চারজন মানুষের সাথে। আর বাকি সবার সাথে তাকে হঠাৎ করে পরিচিত হতে বললে, কথা বলতে বললে সে কথা বলতে পারে না, পরিচিত হতে পারে না, কিছুটা মানে দেখা যাচ্ছে যে শাই ফিল করার কারণে শুরু করতে পারে না, প্রথম কারোর সাথে দেখা হলে কি বলবে সে বুঝে উঠতে পারে না, কিভাবে কথা বলবে বুঝে উঠতে পারে না। তো এই যে কিছু মানুষ থাকে, আছেন না এরকম কেউ আপনাদের মধ্যে, যে আমি খুব সহজে কথা বলতে পারি না, নিজের পরিচয় দিতে একটু লজ্জা বোধ হয়? এই যে আজকে আমি একটু আগে আপনাদের পরিচয় চেয়েছিলাম, কিছু কিছু মানুষ নিজের থেকেই কথা বলছিলেন, কিছু কিছু মানুষ মানে অনেক চেষ্টা করেও কথা বলছেন না। আমি কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে করছিলাম, আপনারা প্রশ্নের উত্তরও দিতে ভয় পাচ্ছেন, কেউ লজ্জায় কথা বলছেন, আবার কেউ কেউ স্ব ইচ্ছায় দেখা যাচ্ছে হাত তুলছেন, কথা বলছেন। তো আছে না এরকম কিছু? ইয়েস। সো এই যে মিস্টার সোহেল বলছেন, রাইট, মিস্টার জিহাদ, ইয়েস। ওকে, অনেকেই বলছেন এরকম আছেন। তাহলে আমাদের এখানে আমরা দুই ধরনের মানুষ পেলাম, মিস্টার রাহিম এর মিস্টার কারিমের মতো। ঠিক আছে? কিছু মানুষ আছে হচ্ছে হ্যাঁ পুরোপুরি না, কিন্তু কিছুটা দেখা যাচ্ছে মাঝামাঝিও হতে বলছেন। বাট আসলে হয় কি, এই পার্সোনালিটি টাইপটা আপনার কাছে মনে হবে, আমি আবার একটু বলিনি, আপনাদের মধ্যে অনেকের কনফিউশন হতে পারে, মনে হবে আমি তো অর্ধেক অর্ধেক, আমি আমার কাছে মনে হয় আমি হই হুল্লোড়ও করি, আবার আমার মনে হয় যে আমি একা একা নিজের মতো থাকতেও ভালোবাসি, নিজের মতো গান শুনতে পছন্দ করি, নিজের মতো চলতে পছন্দ করি। আমি আসলে কোনটা? আমি কি মিস্টার রাহিম না মিস্টার কারিম? তাই না? এখানেও কিছু মানুষ দোদুল্যমান আছেন। এখানে আসলে দোদুল্যমান হওয়ার সুযোগ নেই, এটা মনে রাখবেন। আপনি হয় 51% মিস্টার রাহিম হবেন, অথবা 51% মিস্টার কারিম হবেন। হ্যাঁ, খুব কাছাকাছি হবে, কিন্তু আপনার পার্সেন্টেজটা 51, 50, 49 এরকম হবে। একদম 100% 50 হওয়ার সুযোগটা খুবই কম। সো মাথায় রাখেন, আপনি একটু চিন্তা করে নেন, আমি কি তাহলে খুব একটু বন্ধু বান্ধবের সাথে বেশি পছন্দ করছি, নাকি আমি একা একা পছন্দ করছি? উত্তরটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। সো আমার এই মতো এখানে যারা বোধ বলছেন বা যারা হচ্ছে একটু কনফিউশনে আছেন, আমার বিশ্বাস এখনের পর তাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। ঠিক আছে? সো আসেন আমরা একটু দেখি আসলে এখানে কি বলছে। এটা হচ্ছে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট, এই দুই ধরনের মানুষ। এখানে একটা হচ্ছে এক্সট্রোভার্ট আর একটা হচ্ছে ইন্ট্রোভার্ট।
এই এক্সট্রোভার্ট মানুষদের সম্পর্কে যদি আমি একটু বলি, এরা হয় কিরকম একটু দেখেন, আপনারা আরেকটু ভালো করে মিলিয়ে নেন, আমার মনে হচ্ছে এখন আপনাদের আরেকটু সমাধান হয়ে যাবে যারা যারা কনফিউশনে আছেন। তারা এক্সট্রোভার্ট বলতে ছবিটার দিকে একটু যদি দেখি, তারা হচ্ছে কি কিছু চিন্তা করার আগে বলে বলে ফেলে, মানে কোনো চিন্তা ভাবনা নেই, কিছু নেই, বলে ফেলতেছে। তাদের হচ্ছে সবার ইন্টারেকশন, মানে সিক ইন্টারেকশন, মানে সবার ইন্টারেকশনটা চাচ্ছে, এনজয়, গ্রুপে কাজ করতে বা গ্রুপে কথা বলতে এনজয় করছে, প্রচুর পরিমাণে কথা বলতেছে সে, দেখা যাচ্ছে প্রচুর আউটগোয়িং, মানে সোসাইটির সাথে সে ম্যাচ করতেছে, কথা বলতেছে, সোসাইটির সাথে মিশতেছে, তারপরে হচ্ছে এবং বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ হচ্ছে, সবকিছুর সাথে মানুষের সাথে ইনভলভ হচ্ছে, তারপরে হচ্ছে মানুষের সাথে কথা বলে বলে সে শিখে। সে সাধারণত বই পড়ে বা কোনো কিছু করে শিখতে চায় না, সে হচ্ছে মানুষের সাথে কথা বলে শিখে। তো আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সে আগে কাজ করে, তারপরে চিন্তা করে, তারপরে আবার কাজ করে। প্রথমে কাজ করে যেটা করতে বলে সেটা করে ফেলছে, তারপরে হচ্ছে সে চিন্তা করে, তারপরে হচ্ছে সে আবার কাজ করে। তাহলে এর হচ্ছে এমন একটা এও হচ্ছে ওয়াইড, মানে বিশাল বিস্তৃত আকারের সার্কেলের ফ্রেন্ড নিয়ে সে চলতে পছন্দ করে। এটা হচ্ছে মিস্টার কারিমের যে ক্যারেক্টারিস্টিক্স, এটা এই জিনিসগুলো হচ্ছে তার, এটা হচ্ছে মিস্টার কারিমের ক্যারেক্টারিস্টিক। তো আপনারা এখানে যারা আছেন যাদের সাথে মিলে যাচ্ছে, এবং এটা হচ্ছে মিস্টার রাহিমের ক্যারেক্টারিস্টিক্স, যে সে একা থাকতে পছন্দ করে, ওয়ান টু ওয়ান কথা বলতে পছন্দ করে, নিজের মাঝে থাকতে পছন্দ করে, লিখে কথা বলতে পছন্দ করে, তারপরে হচ্ছে রিজার্ভ থাকে, প্রাইভেট, নিজেকে খুব লুকিয়ে রাখে, তারপরে হচ্ছে ওকে আই লাইক কারিম আরিফ, ওকে গুড, হতে পারে আপনি এটা এটা এমন কিছু নয় যে আপনি কাকে পছন্দ করছেন আর কাকে করছেন না, দ্যাটস নট ওকে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, বা এটা নিয়ে খুব আনন্দিত হওয়ারও কিছু নেই। আমরা একটু পরে জেনে যাব, এই দুটো জিনিসই আমরা একটু খুব ভালো করে জানবো যে কে কেমন হয়, কার সাথে কিভাবে ডিল করতে হয়। ঠিক আছে? সো এই জায়গাতে হচ্ছে যে ইন্ট্রোভার্ট মানুষ যারা, মানে যারা মিস্টার রাহিমের মতো মানুষ, তারা করে কি, যে আগে চিন্তা করে, কোন একটা কাজ করতে দিলে তারা আগে চিন্তা করে, তারপরে কাজটা করে, তারপর আবার চিন্তা করে, কাজটা করলো, করার আগে একবার চিন্তা করলো, করে হচ্ছে তারপর কাজটা করলো, করার পর সে ভাবলো আচ্ছা ঠিক আছে, তাহলে কি কাজ, এই যে এটা করলাম সেটাকে আমি ঠিক করলাম কিনা, ভুল হলো কিনা, আবার চিন্তা করা শুরু করে ওই কাজটাকে নিয়ে। সো ওভার থিঙ্কিং হচ্ছে তার একটা কাজ। ঠিক আছে? এবং সে খুব অল্প কিছু লিমিটেড সার্কেলের ভিতর বন্ধু বান্ধব নিয়ে চলতে পছন্দ করে, এটা হচ্ছে তার ব্যক্তিত্ব। এখানে আমরা যারা আছি, আমার বিশ্বাস আপনাদের কাছে এটা একটু ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা যারা এক্সট্রোভার্ট আছি, আমরা যারা এখানে এক্সট্রোভার্ট আছি, আমরা অলরেডি জেনে গেছি আমরা কারা কারা এক্সট্রোভার্ট। আমরা যারা ইন্ট্রোভার্ট আছি, আমরা কিন্তু জেনে গেছি কারা কারা ইন্ট্রোভার্ট। সো এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট বন্ধুরা যারা আছেন, আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যারা এক্সট্রোভার্ট, এখানে যারা এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট বন্ধুরা যারা আছেন তাদেরকে কিভাবে তারা কিভাবে ডিল করবেন। আমরা যারা ইন্ট্রোভার্ট, তারা এক্সট্রোভার্টকে ডিল করব হচ্ছে এভাবে, এক্সট্রোভার্টকে একটু এপ্রিসিয়েট করলে সে খুব খুশি হয়ে যায়, তাদেরকে কথা বলার সুযোগ দিলে সে প্রচুর খুশি হয়ে যায়। ঠিক আছে? তাদের কি প্রয়োজন সেটা যদি তাকে আপনি বুঝতে পারেন, তাহলে সে খুশি হয়ে যায়। তাহলে হয় কি, গো আউট এন্ড ডু থিংস উইথ দেম, তাদের সাথে বাইরে যান, কাজ করেন, তাদেরকে একটু সময় দেন, তারা খুশি হয়ে যায়। তাদের সাথে আপনার আইডিয়া গুলো শেয়ার করেন, তাহলে তারা খুশি হয়ে যায়। ঠিক আছে? তারপরে হচ্ছে তাদেরকে অ্যাকনোলেজমেন্ট দেন, তাহলে তারা অনেক খুশি হয়ে যায়। এবং তাদেরকে জানান যে আপনি কি জেনেছেন, কারণ তারা শুনতে অনেক, তারা হচ্ছে কি মানে পড়াশোনা করে তাদের নলেজটা গ্যাদার করে না, সুতরাং তাদেরকে আপনি যত বেশি নলেজ জানাবেন সে তত বেশি নলেজটা শুনে শুনে গ্যাদার করে। সুতরাং তাদেরকে এই জিনিসগুলো করুন, তাহলে কি হবে, এক্সট্রোভার্টদেরকে ডিল করাটা না অনেক সহজ হয়ে যাবে। হয় না আমাদের বন্ধু বলের মধ্যে, আরে বলিস না ওই বন্ধুরে তো ডিল করতে পারি না, অফিসের মধ্যে গেলে আরে বললেন না তো ভাই অমুকরে তো আর ডিল করা যাচ্ছে না, ও কেমন কেমন জানি। এই কেমন কেমন জানিটা যদি আপনি জেনে যান, লোকটাকে এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট, ওকে যদি এক্সট্রোভার্ট হয় তাহলে এইভাবে তার সাথে ডিল করতে হবে, যদি ইন্ট্রোভার্ট হয় তাহলে হচ্ছে এইভাবে ডিল করতে হবে। ব্যাপারটা খুব সিম্পল, আপনি চাইলে এই ব্যাপারটা তাকে কি করতে পারতেছেন, সহজে তার সাথে ডিল করতে পারতেছেন। সুতরাং আমরা আজকের পর জেনে গেলাম যে এক্সট্রোভার্টকে কি করতে হয়, একটু এপ্রিসিয়েট করতে হয়, তারপর হচ্ছে তার সাথে একটু সুন্দর করে কথা বলতে হয়, তাকে একটু বুঝতে হয়, তাকে কথা বলার সুযোগ দিতে হয়, তার সাথে ঘুরতে যেতে হয়, তাকে একটু তাকে লিডটা দিতে হয়, যে তুই কর বন্ধু তুই কর, অথবা ভাই আপনি করেন, এই কাজটা আপনাকে ছাড়া হবেই না, আসেন আপনাকে দিয়ে করিয়ে দিচ্ছি। তাহলে এই যে আপনি যখন তাকে কি করছেন, একটু প্রায়োরিটি দিচ্ছেন, তাকে আপনি সামনে তুলে দিচ্ছেন, দেন আপনাকে কি হচ্ছে, সে প্রচন্ড ফিল করবে যে ওকে ওয়াও, আমি তো এই জায়গাটা তো হচ্ছে আমার জন্য, ঠিক আছে, সে তো আমাকে লিডটা দিচ্ছে, আমার নেওয়া উচিত। তাহলে সে কি করবে, লিড নিবে, সব কাজটাকে বের করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তাহলে কি হবে, তাকে একটু অ্যাকনোলেজ করা, তাকে একটু বলা বন্ধু তুই তো অসাধারণ করছিস, কিংবা ভাই আপনি তো অসাধারণ করছেন, অথবা ঠিক আছে চল তুই ভালো কাজ করছিস, তোকে নিয়ে একটা চা খাইয়ে নিয়ে আসি। এই যে জাস্ট ছোট ছোট করে কিছু এপ্রিসিয়েশন,
একজন এক্সট্রোভার্টকে এই কয়েকটা জিনিস দিয়ে আপনি তার দিয়ে যে কোনো কাজ করিয়ে ফেলতে পারবেন। সো এক্সট্রোভার্ট ডিল করা আমার মনে হয় আজকের পরে আপনাদের জন্য খুব টাফ কিছু হবে না। যখনই বুঝবেন যে লোকটা একটু এক্সট্রোভার্ট, মানে কিভাবে এক্সট্রোভার্ট বুঝবেন সেটা বোঝার জন্য অলরেডি আমরা জেনে গেছি যে মিস্টার কারিম হচ্ছেন এক্সট্রোভার্ট। সো কারিম কি করছেন, কিভাবে করছেন, এই জিনিসগুলো আমরা জেনে গেছি। সুতরাং আমরা যারা বুঝে যাবো যে এক্সট্রোভার্ট তার সাথে এইভাবে ডিল করে ফেলবো। ইন্ট্রোভার্ট যারা আছে তাদের সাথে যেভাবে ডিল করব, তাদেরকে একটু সময় দিব, তাদেরকে একটু ভাবার জন্য সময় দিব, তাদেরকে একটু ফিল করার জন্য সময় দিব। এই যে যখন ভাবতে সময় দিব, ফিল করতে সময় দিব, তারপরে হচ্ছে তাকে আমি প্রচুর রেসপেক্ট শো করব, তার প্রাইভেসিটাকে আমি কি করব, অনার করব, তার একা থাকাটাকে আমি অনার করব। যখন আমার বন্ধু বলছে দোস্ত আমি যাব না, অনার ফিল করে জাস্ট ঠিক আছে না গেলে কোনো সমস্যা নেই, আমরা আরেকদিন যাব। এই যে কেন যাবি না, তোর যাওয়াই লাগবে, তুই না গেলে হবে না, তুই বেটা যাবি না কেন, তুই বন্ধুর মানে বন্ধুত্বের সম্মান দিতে জানিস না, বা বন্ধুত্বের বুঝিস না, কিভাবে বন্ধুত্ব রক্ষা করতে হয় এগুলো জানিস না, এই কথাগুলো বলা যাবে না। আপনি তাকে ফিল দিতে হবে ওকে নো ইস্যু, আজকে যেহেতু যেতে ইচ্ছা করছে না, নো প্রবলেম, আমরা 2 বার বলতে পারি, 3 বারের বেলায় বলতে পারি, ঠিক আছে নো প্রবলেম, যেতে না চাইলে কোনো সমস্যা নেই, আমরা আরেকদিন যাবো। এই যে তার প্রাইভেসিটাকে, তার একা থাকাটাকে, এটাকে আপনার অনার করা, রেসপেক্ট দেওয়া, এই জায়গাটাকে আপনাকে মাথায় রাখতে হবে। কোন একটা পার্টিতে তোর যাইতেই হবে, আজকে পার্টি আছে, বন্ধুরা মিলে সবাই পার্টি দিচ্ছে, যাওয়াই লাগবে। এটা মাথায় রাখবেন, কিছু কিছু সময় এক্সট্রো মানে বন্ধুদের মধ্যে কিছু কিছু সময় আপনি যখন তাকে পার্টিতে নিতে চান, সে হয়তো কিছু সময় টাকার জন্য, হয়তো তার কাছে টাকা নেই, লজ্জায় বলতে পারছে না, সেজন্য যায় না, অথবা তার যেতে ইচ্ছে করছে না সেজন্য যায় না। দুইটা সিচুয়েশনই মনে রাখবেন, ইন্ট্রোভার্টরা এটা বলে। এক্সট্রোভার্ট হলে সে মুখের উপরেই বলে দিবে ভাই আমার কাছে টাকা নাই, আমি যাইতে পারবো না, তুমি কি আমার টাকা দিয়ে খাওয়াইবা নাকি। সো এই কথাগুলো না মানে এক্সট্রোভার্ট হয়তো বলে দিবে, কিন্তু ইন্ট্রোভার্ট এটা বলতে পারে না। ইন্ট্রোভার্টরা করবে কি, যে বলবে যে আমি যাবো না, বা আমার যাওয়ার ইচ্ছে নাই, আমার অন্য কাজ আছে, আমি বাসায় এই কাজ আছে, বা হাজারটা নানা রকম ঝামেলা সে সামনে তুলে দিবে। তো আপনাকে তাকে ফিল করতে হবে। আপনি যদি তাকে ফিল করতে পারেন, তাহলে আপনি কি হবে, তার কাছে থাকতে পারবেন, তার কাছে আসতে পারবেন, বন্ধুত্বটা, তার সাথে সম্পর্কটা অটল থাকবে। তাকে কিছু সময়ের জন্য একা থাকতে দিতে হবে, তার নীরব সময়কে আপনি তাকে ফিল করতে দিতে হবে, ঠিক আছে। সো তাকে অনেক শব্দ দিয়ে, অনেক মানুষ দিয়ে কি করতে হবে, প্রেসার দেওয়া যাবে না, একটা সিচুয়েশনের মাঝে ফেলে দেওয়া যাবে না। কারণ সে চিন্তা করে হচ্ছে ঠান্ডা মাথায় সময় নিয়ে সে চিন্তা করে, কারণ তার ওই যে থিঙ্কিং প্রসেসটা হচ্ছে, ওয়ে অফ দ্য থিঙ্কিং হচ্ছে আগে চিন্তা করে, তারপর কাজটা করে, তারপর আবার চিন্তা করে। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে একটা কাজ সে কি প্রসেসে করছে, আমি ওই প্রসেসটাকে ফলো করছি কিনা, ঠিক আছে। তাহলে আমরা সামনে একটু আগাই। যারা এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট অলরেডি এখানে আছি, আমরা কি করে ফেলেছি, জেনে গেছি কাকে কিভাবে ডিল করব। এখন ডিল করাটা অন্যকে শিখে গেছি, এবার নিজের জন্য কিছু টিপস আপনাদেরকে দিব। যারা এক্সট্রোভার্ট তাদেরকে কিছু টিপস দিব, যারা ইন্ট্রোভার্ট তাদেরকে কিছু টিপস দিব। সো আপনারা কি সবাই আমার সাথে আছেন তো, নাকি আমি সরি একটু মাঝখানে ইনবক্সে আমি কম দেখছিলাম, কারণ আমি ল্যাপটপের মনিটরে তাকাচ্ছিলাম, তো ল্যাপটপের মনিটরে আবার ইনবক্স এর মেসেজ গুলো পড়া যায় না। সো আপনারা সবাই আছেন না আমার সাথে? ওয়াও ওয়াও, ওকে গ্রেট গ্রেট, ফ্যান্টাস্টিক, সবাই আছে আমার সাথে, ওয়াও ওয়াও, মেসেজের বন্যা বয়ে যাচ্ছে, গ্রেট। সো আর ইউ এনজয়িং মাই সেশনস, মানে এনজয় করছেন তো না? Great, great, great. Thank you. Awesome session. Thank you very much. Thank you. Thank you. Thank you. Thank you very much. So আপনারা যখন মজা পাচ্ছেন, এটাই আমার জন্য অনেক মানে বড় একটা পাওয়া, মানে মজা পাওয়াটাই হচ্ছে পাওয়া, ঠিক আছে। আসেন আমরা সামনে আগাই। এবার আমরা যারা আছি, এখানে আমরা যারা আছি, আপনাদের জন্য একটু যে মেসেজটা এখন, সেটা হচ্ছে আপনার জন্য। এতক্ষণ ছিল হচ্ছে অন্যের জন্য, যে আমি অন্যকে কিভাবে ডিল করব। আমি সামনে যদি এক্সট্রোভার্ট দাঁড়িয়ে থাকে তাকে কিভাবে ডিল করব, যে ইন্ট্রোভার্ট আছে তাকে কিভাবে ডিল করব। বাট এখন হচ্ছে আমি এক্সট্রোভার্ট, আমি আমাকে কিভাবে ডিল করব, বা আমার জন্য হচ্ছে কোনো ধরনের কোনো সাজেশন। সো এই সাজেশনটা হচ্ছে এই যে এই জিনিসটা, আপনি যদি এক্সট্রোভার্ট হন, তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে ভাই, এক্সট্রিম এক্সট্রোভার্ট হওয়া ভালো না, এক্সট্রোভার্ট হওয়া ভালো, কিন্তু এক্সট্রিম এক্সট্রোভার্ট হওয়া ভালো না। আপনাকে একটু ইন্ট্রোভার্ট হওয়ারও প্রয়োজন আছে। ফর এক্সাম্পল, সবসময় লাউড কথা বলার কিছু নেই, মাঝে মাঝে আপনাকে লিখতে হতে হবে, আপনাকে কিছু লেখা দরকার আছে, আপনার কিছু নিজের জন্য সময় দরকার আছে, একা একা থাকা দরকার আছে, একা একা স্পেন্ড করা দরকার আছে, নিজের সাথে কথা বলা দরকার আছে, নিজেকে এনজয় করা দরকার আছে, নিজের ভিতরের চাওয়াগুলো পাওয়াগুলো, নিজেকে একটু চুপ করে সময় থেকে 5 মিনিট চুপ করে থেকে আপনি একটা জায়গায় বসে থাকেন, শুয়ে থাকেন, নিজের সাথে গল্প করেন, এই জিনিসটা দরকার আছে। আমরা বলছি না যে বন্ধুর দরকার নাই, সবসময় বন্ধুদের ছাড়া যে থাকবো এরকমটাও না। বাট বাট কি হয়, যে আপনাকে একটু ইন্ট্রোভার্ট হতে হবে মাঝে মাঝে। আপনি পুরো যে এক্সট্রোভার্ট 100% হবেন এটা ভালো না, এক্সট্রিম কোনো জিনিসই ভালো না, এক্সট্রিম এক্সট্রোভার্টনেসটাও ভালো না। আর যারা আমার বন্ধুরা এখানে ইন্ট্রোভার্ট আছেন, আপনাদের ইন্ট্রোভার্টটাও এক্সট্রিম লেভেলের ভালো না। সো আমরা কিছু জিনিস সারাক্ষণ নিজের মাঝে
থাকলে কত থাকবেন ভাই? বন্ধুদেরকে এর মাঝে একটু সময় দেন, ফ্যামিলিকে একটু সময় দেন, আপনার আশেপাশে যারা আছে, চারপাশে যারা আছে তাদেরকে একটু সময় দেন। এটা দিতে হয় প্লিজ, এটা না দিলে হয় না। ঠিক আছে? সো আপনাকে একটু বের হতে হবে। যখন বন্ধুরা বলছে চল ঘুরে আসি, চলেন না একটু যেয়ে ঘুরে আসি। ঘুরতে তো সমস্যা নেই। আপনাকে যদি বলে এটা চা খেয়ে আসি, একটা চাই তো খাবেন, চলেন না একটু গিয়ে চাটা খেয়ে আসেন না। আপনাকে যদি বলে চল একটু বসে একটু আড্ডা দিই, দেন না। আপনি একটু কম কথা বলেন, বাট আড্ডাটা দেন না, সমস্যা তো নেই। আপনি হয়তো বাসায় গিয়ে গান শুনতেন, এখানে নয় বন্ধুর সাথে বন্ধুর কথা শুনলেন। সো এই যে জায়গাটা একটু এক্সচেঞ্জ করা, এক্সট্রোভার্ট কে একটু ইন্ট্রোভার্ট হওয়া, ইন্ট্রোভার্ট কে একটু এক্সট্রোভার্ট হওয়া, এই জায়গাটাকে না একটু ফিল করা। ঠিক আছে? হ্যাঁ। দেন আই লাইক চ্যাটিং এন্ড মেসেঞ্জার। ওকে, নো প্রবলেম। লিখতে পছন্দ করা অ্যাবসলিউটলি গুড, আমিও লিখতে পছন্দ করি, আবার আমি বলতেও পছন্দ করি। দুটোই প্রয়োজন, যখন যেটা প্রয়োজন তখন সেটাকে গ্রহণ করতে হয়। ঠিক আছে? সো এখানে আমরা যারা আছি এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট, আমরা কি বুঝে গেছি না এত কিছুর পর যে আমি এখানের মধ্যে আমরা কারা এক্সট্রোভার্ট এবং কারা ইন্ট্রোভার্ট? সবাই বুঝে গেছি না? আমরা সবাই বুঝে গেছি, ইয়েস। সো আসেন, এখন হচ্ছে লেখালেখির পালা। আমরা এখানে যারা এক্সট্রোভার্ট, একটা কাগজের মধ্যে মনে করেন এটা যদি কাগজ হয় তাহলে এই জায়গায় আপনি ই লিখে ফেলুন, পাশে জায়গাগুলো খালি রেখে দেন। একটু পাশে খালি রেখে আপনি প্রথমে এক্সট্রোভার্টরা ই লিখুন, আর ইন্ট্রোভার্ট হলে আই লিখুন। ভালো লাগা দুটোই লাগতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভালো লাগা মানেই যে দুটো ক্যারেক্টার, আপনি ব্যাপারটা ওরকম নয়। আপনাকে মনে রাখতে হবে আপনি একটাই ক্যারেক্টার, হয় আপনি এক্সট্রোভার্ট অথবা আপনি ইন্ট্রোভার্ট। ঠিক আছে? আপনি হয় এক্সট্রোভার্ট হবে, আদার দেন ইন্ট্রোভার্ট হবে। সো যারা যারা একটু কাগজে কলমে লিখবো, এটা এখানে না লিখলেও চলবে, আমরা একটু কাগজে কলমে লিখবো। রাইট, একটু কাগজে কলমে লিখবো। কাগজের এই যে এরকম একটা কাগজ নিব, নিয়ে ধরে নেন এটা হচ্ছে এক্সট্রোভার্ট, তারপরে অথবা ইন্ট্রোভার্ট, তারপরে আরো কিছু ওয়ার্ড লেখার জায়গা রাখবো যাতে করে আমরা পাশাপাশি আরো কিছু জিনিস লিখবো, এই পাশাপাশি আমরা আরো কিছু জিনিস লিখবো। সো এই জায়গাটা আমরা খালি রেখে দিব। ঠিক আছে? সো আসেন আমরা একটু সামনে আগাই, সামনে আগাই। ওকে ওকে, অনেক এক্সট্রোভার্ট আমরা পেয়ে গেছি আজকে। আসেন আমরা আরেকটা কেস স্টাডি নিয়ে কাজ করি প্লিজ। ওকে, ডান। এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের যারা আছি, যার মিলিয়ে যাচ্ছে সে পরে কথা বলে নিয়ে আমার সাথে, আপনার মিলানোটা আমি জট ছুটিয়ে দিতে পারি, কিন্তু একবার নিজের মাঝে ডুব দেন, ডুব দিলেই পেয়ে যাবেন আমার বিশ্বাস। আরেকবার একটু ডুব দেন, এটা কখনোই একই রকম হবে না। আপনি একটা ক্যারেক্টার হবে, হয় এক্সট্রোভার্ট আদার দেন ইন্ট্রোভার্ট, হয় এক্সট্রোভার্ট আদার দেন ইন্ট্রোভার্ট। প্লিজ আপনার নিজের মাঝে ডুব দেন যে আপনার কোনটা ভালো লাগে বেশি, একটু বেশি কোনো না কোনোটা থাকবেই। আমি কি একটু নিজের মাঝে চুপ করে থাকতে ভালোবাসি, নাকি বন্ধুদের মাঝে থাকতে ভালোবাসি? উদাহরণ আপনি পেয়ে যাবেন, দুটো সমানভাবে হয় না। ঠিক আছে? সো এমন হতে পারে যে আপনি 2 ঘন্টা নিজের মাঝে থাকতে পারেন, রাইট, 80% 20%, ইভেন এটা 49-51% হতে পারে। সো নো ওয়ারি, 51% থাকলেও আপনি যেটা 51% সেটাকে ধরে সামনে আগাবেন। রাইট। সো আসেন আমরা একটা কেস স্টাডি নিয়ে আবার কাজ করি। ধরে নেন আজকে আশরাফুল আপনাদেরকে ফোন দিয়েছে যে ভাই আজকে তো ট্রেনিং আছে, আপনারা, বা আশরাফুলকে মনে করেন আপনারাই যারা আছেন, আশরাফুল আপনাদেরকে মেল দিয়েছে যে 8টা বাজে হচ্ছে ট্রেনিং। সো আপনি আশরাফুলকে ফোন দিলেন, দিয়ে বললেন যে আশরাফুল ভাই ট্রেনিংটা জানি কখন? বলে যে এই যে একটু পরেই তো শুরু হয়ে যাবে। তা আপনি বললেন যে একটু পরে মানে কখন? তো আশরাফুল বলল এই যে আর একটু পরেই তো ভাই, এই যে একটু পরেই শুরু হয়ে যাবে। তো আপনি আবার একটু লাউড ভয়েসে বললেন ভাই একটু কখন, একটু পরে মানে কখন? তো তখন আশরাফুল বলল যে ভাই একটু পরে মানে এই যে একটু পরেই তো, একটু পরে মানে আবার কয়টায়? ঠিক আছে না? তো তখন আপনি হয়তো রেগে গিয়ে আপনি বললেন যে ভাই মানে একটু পরে মানে কখন? এটা 8টা, 8টা 10, 8টা 15, 8টা 5, 8টা বাজে 7টা 45, কখন স্পেসিফিকলি বলেন কখন? তো তখন মনে করেন আশরাফুল ভাই রেগে টেগে বললো ভাই 7টা 45, 8টা 5 আর 8টা 15 মাঝে পার্থক্য কি? একই তো সময়, তাই না? সো আপনাকে কি করছে দুটো মানুষ, একটা সে বলছে যে কখন, এটা কি 8টা, 8টা 5, 8টা 15, নাকি 7টা 45, কখন? ওইদিকে আশরাফুল যদি বলে যে ভাই 8টা 45, 8টা 15, এটা কি ভাই, এটা তো এই কোনো ব্যাপার না। আশরাফুল ডোন্ট মাইন্ড, আপনি এরকম না আমি জানি, তারপরে জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম। সো মানে রিলেভেন্ট এক্সাম্পল নিয়ে আসলাম আর কি। কিংবা আপনাদের বন্ধু মহলের মধ্যে কেউ একজন যাকে ফোন দিয়েছেন, দোস্ত চল বাইরে না যাওয়ার কথা, বাইরে কখন বের হবি? তো এ বলে যে এই যে একটু পরেই বের হচ্ছি। আপনি আবার বললেন যে কখন বের হবি ভাই, একটু পরে মানে কখন? তো সে বলে যে এই যে একটু পরে। এই একটু পরে মানে কখন? সে বলে যে আরে বাবা একটু পরে মানে তো এই যে একটু পরেই তো বলছি ভাই, এতবার জিজ্ঞেস করিস কেন? তো তখন আপনি বলেন একটু পরে মানে কখন, 3টা 4টা 5টা কখন? তো সে তখন আপনার আনসার দিচ্ছে ভাই 3টা মানে কি আর 4টা মানে কি, একই তো কথা, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই যে দুইটা টাইপের মানুষ আপনাদের মাঝে, কিছু মানুষ আছেন
যারা স্পেসিফিক টাইম এখন মানে হচ্ছে এখন, ভাই 8টা 5 মানে 8টা 5 বলেন, 10টা মানে 10টা বলেন, 9টা মানে 9টা বলেন। আপনি বলেন যে 8টা 5 8টা বাজে ট্রেনিং শুরু করব, 10টা বাজে ট্রেনিং শেষ করব। স্পেসিফিকলি বলেন আমার 8টা থেকে 10টা আপনার জন্য বুক করব। কয়টা থেকে কয়টা এটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু আপনি আমাকে বলেন কয়টা থেকে কয়টা। আবার কিছু মানুষ আছে, আশরাফুল ভাই ট্রেনিং আছে, কোনো সমস্যা নেই ভাই জয়েন করে ফেলবো, দেখা যাচ্ছে 8টা 30 হয়ে গেছে এখনো জয়েন করে নাই। ঠিক আছে? সো কিছু মানুষ থাকে সময়টা হচ্ছে তার কাছে এই যে একটু পর মানে একটু পর, একটু পরটা আসলে কখন তার কাছে ঠিক নাই। আবার কিছু মানুষ হচ্ছে একটু পর মানে স্পেসিফিক কখন। সো আমার বিশ্বাস আপনাদের মাঝেও এরকম আছেন। আপনাদের কিছু হচ্ছে এই একটু পর মানে হচ্ছে একটু পর আর কি, একটু পর মানে 3টা 4টা 5টা, এটা কি রে ভাই, একটা হইলেই তো হইলো, 3টা মানে যা 4টা মানে হতো তাই। আরেকজনের কাছে 3টা মানে 3টা, 3টা 1 মানেও কিন্তু 3টা 1, এই 1 মিনিটের পার্থক্য তার কাছে আছে। সো আপনাদের মাঝে এরকম কে কে আছেন সেটা একটু চিন্তা করে নিন। তার আগে হচ্ছে আমরা একটা গল্প দেখে নিই। একটা গল্প ঠিক না, একটা ছবি দেখি, তাকে দিয়ে আমরা একটা গল্প বানাবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন না স্ক্রিনে? অনেক সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস, ভালোবাসার অ্যাস্ট্রো, অ্যাবসলিউটলি আশরাফুল সবার ভালোবাসার মানুষ, প্রচুর পরিশ্রমী একটা ছেলে এবং প্রচন্ড খাটে। দেখেছি আমি ডুয়েট ক্যারিয়ার ক্লাবটাকে নিয়ে, এবং তার ব্রেন শেয়ার নিয়েও প্রচন্ড পরিশ্রম করে, অনেক বেশি পরিশ্রমী একটা মানুষ। আমি দোয়া করি এবং আমি জানি আশরাফুল অনেক দূর যাবে। ওকে, আপনারা যারা শুনছেন আমাকে বা দেখছেন, এই ছবিটা দেখে একটা গল্প আপনার মনের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। তাও আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। এই 30 সেকেন্ডে আপনারা একটা গল্প বানাবেন, একটা গল্প বানাবেন যে কি, এই ছবিটা দিয়ে আপনার মনের ভিতর কি গল্প তৈরি হয়েছে, এই গল্পটা একটু তৈরি করবেন এবং আমার সাথে হচ্ছে 30 সেকেন্ড পর শেয়ার করবেন। এখানে এই মিনিট বলেছি, এই মিনিটের সময় দিচ্ছে না, কারণ আমি অনেক কথা বলে ফেলেছি অলরেডি। 30 সেকেন্ড আমি নিয়ে নিয়েছি, বাকি 30 সেকেন্ড আপনাদের জন্য। একটু দেখবেন, গল্প বানাবেন এবং আমার সাথে দ্রুত গল্পটা আনমিউট করে শেয়ার করবেন। সো প্লিজ, কারা কারা দ্রুত দেখে ফেলি, আর কে গল্প বলতে চাই, শেয়ার করতে চাইলে দ্রুত শেয়ার করে ফেলুন। আমি বলার আগেই শেয়ার করে ফেলতে পারেন, নো প্রবলেম। কারো শেষ হলে শেয়ার করতে পারেন। রাইজ হ্যান্ড যারা করেছেন তারা যদি শেয়ার করার প্রয়োজন মনে করেন, আমি নাম না বলার দরকার নেই, আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আনমিউট করে শেয়ার করুন। কি দেখছেন? 3জনকে দেখেছি আমি হ্যান্ড রাইজ করছেন। জি, শাহিদুল মোহাম্মদ। জি, আশরাফুল ইসলাম শৈশব স্বপ্ন দেখছেন। না, শৈশব না, একটু বড় করে 2 4 5 লাইনে একটা গল্প চিন্তা করতে হবে আপনাকে। অনেকেই হাত তুলছেন কিন্তু কেউ কিন্তু কথা বলছেন না, এটা তো হলো না। পারভেজ হাসান, ফারুক হোসেন, এনায়েত হোসেন, মেহেদী সবাই হাত তুলেছেন, একটু কি বলবেন? আমি যেটা মনে করেছি যে একটা ফ্যামিলি কোন একটা ফরেস্টে পিকনিকে গিয়েছে, সেখানে তারা হয়তো বা খেলাধুলার বসে তাদের একজন মেম্বার পানিতে পড়ে যায়। তো বাকিরা হয়তো বা ফানি কোনো কিছু ভাবছে তাদেরকে নিয়ে। ওকে, সো আমি একটু একজন শেয়ার পানিতে করি পড়ে গেছে, আমার। বাকিরা তাকে নিয়ে ভাবছে, তাই তো? রাইট। আর কেউ হতে পারে, আর কেউ এরকম গল্প চিন্তা করছেন? পারভেজ হাসান আচ্ছা, বলতে পারেন, আমার ওয়ালিউর যেটা রহমান, মনে হচ্ছে আমার ভাই জাহিদ আমি হাসান কি বলতে জনি। পারি? জাহিদ হাসান জনি, জি বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে 3 জনকে দেখতে পাচ্ছি। লাইক একজন গোসল করতে পছন্দ করতেছে, সো দ্যাট ও নেমে গেছে মনে হয় ও গোসল করতে। আরেকজন ও বসে আছে, মানে কমফোর্ট জোনে আছে, যে ও নামতেছেও না বাট দাঁড়িয়ে হাঁটতেছেও না, কমফোর্ট জোনে আছে। আরেকজন একটু হাঁটার চেষ্টা করতেছে, যে যেন সে পানিতে না পড়ে যায়। তো আচ্ছা এখানে তার কি হচ্ছে, এক্সট্রোভার্ট বা ইন্ট্রোভার্ট কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে হয়তো। আচ্ছা, গ্রেট। জি, আশরাফুল বলেন। আহ, ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যেটা যে জাহিদুলের যে বিষয়টা বলছে এটা ঠিক আছে। তার সাথে আমি যেটা যুক্ত করছি যে এখানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে, যে সেক্ষেত্রে কিছু অনেকে সাঁতরাচ্ছে। যে মেয়েটা পানিতে আছে সে সাঁতরে সে কনভিন্স করার চেষ্টা করছে বাকিদেরকে যে এটাতে সে আরো আনন্দ ফিল করছে, এবং বাকি যারা দুজন বসে আছে তারাও সেটা শোনার চেষ্টা করছে যে হ্যাঁ ওই মেয়েটা কি বলতে চাচ্ছে এখানে। এটা আমার কাছে মনে হচ্ছে কেন জানি। ওকে, রাইট। আমি আর সময় নিচ্ছি আহ, না, আমি একটু আমি সামনে আমি আগাই। জি, সরি, আমাকে যদি আর একবার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কিছু বলতাম। ফারুক ভাই, জি বলুন। তো এখানে আমরা 3টা চরিত্রের মানুষকে দেখতে পাচ্ছি। একজন বিপদে পড়ছে, তো এই বিপদ দেখে 2জন ওখানে খুব মজা নিচ্ছে, আর বাকি 3জন ওনাকে হেল্প করার জন্য চেষ্টা করছে। এটা আমার মনে হলো আর কি।
ওকে, গুড অবজারভেশন। আর কেউ ভাই, সি আমি আবারও বলে দিচ্ছি সবাইকে, দেয়ার ইজ নো গুড এন্ড রং আনসার, রাইট আর রং আনসার, এভরিথিং ইজ রাইট, এভরিথিং ইজ রং, এভরিথিং ইজ রাইট। আমাকে বলার সুযোগ দিলে আমি বলতে পারি? শিওর, প্লিজ। মোটরোলা 1, আপনার নামটা বলেন। আমার নাম মশিউর রহমান। শিওর, প্লিজ মিস্টার মশিউর। হ্যাঁ, আমার মনে হয়েছে সেটা হচ্ছে এখানে 3টা মেয়ে আছে, তারা এক্সট্রোভার্ট টাইপের এবং তারা খুব উপভোগ করতেছে। তো যিনি পানিতে আছেন, ইনি আসলে কনভিন্স করতে যাচ্ছেন যেন বাকি 3জন তারাও যেন তাদের সাথে জয়েন করে, এই টাইপের কিছু একটা। ওকে ওকে, নোট। আসসালামু আলাইকুম। জি, নাহিদ হাসান। আমরা একটু নাহিদের পরে আর কারো নিব না। জি শিওর। জি, আমি এখানে বলতে চাচ্ছিলাম যে এখানে 3 ধরনের মানুষ আছে ঠিকই, কিন্তু প্রথমত যিনি পানিতে পড়ে আছেন উনি হয়তো বা বিপদে পড়ছেন, আর হচ্ছে বাকি যারা আছে, প্রথমে যে এই এক সাইডে 3 জন, এখানে একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছে, তাই না? হয়তো বা এরকম কিছু, এবং পাশে যে 2জন ছিল, একজন নাচের ভঙ্গিতে আরেকজন বসেছিল, তার কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, সো থ্যাংক ইউ। আমি একটু সামনে আগাই, শিওর, আপনাদের সময়টা নষ্ট করব না। আমরা এখানে 2 ধরনের মানুষকে দেখব। একটা হচ্ছে এখানে 2 ধরনের মানুষ, একটা হচ্ছে সেন্সিং আর একটা হচ্ছে ইনটুইশন। আমি আবারও বলছি, একটা হচ্ছে সেন্সিং আর একটা হচ্ছে ইনটুইশন। 2 ধরনের মানুষ আমরা এখানে দেখব। সেন্সিং যারা এবং ইনটুইশন যাদের আছে, এই সেন্সিং এবং ইনটুইশন, ওকে শিওর, খেলার স্পেসটা এক একজন এক এক রকম ভাবে করছে। আচ্ছা, আমি মেসেজের দিকে আর তাকাচ্ছি না, আমার দিকে একটু সবাই কানেক্ট হন, আমার কথা শুনলেই ভালো হবে, কারণ আমরা এখন ব্যাখ্যাতে চলে যাচ্ছি। সো আমরা এখন যারা যারা যেভাবে চিন্তা করছি, আমার গল্পটা দেখবেন মিলে গেছে। এখানে 2 ধরনের মানুষ আছেন আপনাদের মধ্যে, একজন হচ্ছে সেন্সিং আর একজন হচ্ছে ইনটুইশন, তাদের মাঝে অনেক বেশি আছে। এখন কারা সেন্সিং, যারা এটা নিয়ে আমরা একটু কথা বলি। সেন্সিং যারা, তারা হবে কি, এখানে কিছু কিছু মানুষ এই কাপড়ের রংটা কি, লাল রঙের কালার বা সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড বা নীল নদী, কি কয়টা ছেলে মেয়ে আছে ওই জায়গার মধ্যে, তারপরে হচ্ছে খালি পায়ে আছে ওই জায়গার মধ্যে, তারপরে হচ্ছে এদের ছেলে না মেয়ে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবে, কি করছে সেটা বলবে, চারপাশে সিনারির মধ্যে কি আছে, নদী আছে, গাছ আছে, স্পেসিফিক কথাগুলো তারা বলবে। এরকম কারা কারা আছি, যারা এখানে অনেকেই আছি যে আমরা রংটাকে ফিল করছি, এটা কি রং আছে স্পেসিফিক, রঙের দিকে আমার নজর গিয়েছে, বা বাচ্চা কয়জন আছে আমি নাম্বারের দিকে নজর গিয়েছে, খালি পায়ে আছে কিনা সেদিকে নজরে গিয়েছে, তাদের মানে জেন্ডারটা কি সেদিকে নজরে গিয়েছে, যে এটা ছেলে না মেয়ে এই দিকে নজর গিয়েছে, চারপাশে নদী, এটা কি নদী না খাল নাকি এটা কি, এদিকে নজর গিয়েছে, নাকি কয়টা গাছ আছে, এরকম কয়টা আছে, এই জায়গাতে আমাদের কিছু নজর গিয়েছে। এরকম কিছু মানুষ আছে, এরা হচ্ছে সেন্সিং। আর কিছু মানুষ আছে যে একটা গল্প তৈরি করবে নিজের মতো করে, একটা গল্প। ঠিক আছে, আমরা এখানে একটু না লিখি, ঠিক আছে, এই জায়গাতে না লিখি প্লিজ। আপনারা যারা ড্র করছেন, আমি একটু রিকোয়েস্ট করবো যে ড্রটা না করার জন্য, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যারা এখানে শব্দগুলো লিখছি, আমরা যেন ড্রয়িংটা না করি, কারণ এটা হলে হয় কি, থেকে যাবে, আপনি এখানে লেখার পর এটা আবার থেকে যাবে, তো আমাকে বারবার এটা ডিলিট করতে হচ্ছে। সো আমরা এখানে কিছু মানুষ আছি যারা গল্প তৈরি করব। কারো হতে পারে যে বাচ্চাগুলো খেলতেছে পড়ে গেছে, কারো কাছে হতে পারে এখানে হচ্ছে একটা বনের ভিতরে বাচ্চাগুলো হারিয়ে গেছে, কারো কাছে হতে পারে উপর থেকে লাফ দিচ্ছে, নিচে গিয়ে দেখছে, মানে সোজা কথা হচ্ছে স্পেসিফিক কিছু না, একটা গল্প তৈরি করা, একটা আবহাওয়া তৈরি করা। এখানের মাঝে একটা বনের ভিতরে সবাই খেলছে, কতজন খেলছে দ্যাট ইজ নট স্পেসিফিক, অর ইট মে বি স্পেসিফিক, বাট খেলছে। সে জায়গাতে হচ্ছে কেউ পড়ে গেছে, তাকে নিয়ে বাকি 2জন অরিড অবস্থায় আছে, একজন হাসতেছে, সে পড়ে যাওয়ায় মজা করতেছে, মানে হতে পারে একটা সার্টেন আনসার্টেন অবস্থার মাঝে। সেন্সিং যারা, তারা স্পেসিফিক বা সার্টেন বিষয়টাকে নিয়ে এসে ফোকাস করবে। আর ইনটুইশন যাদের, তারা ফোকাস করবে হচ্ছে কি হতে পারে, এরকম একটা ইমাজিনারি একটা গল্প নিয়ে, একটা গল্প তার মনের ভিতর তৈরি হয়। এরকম কিছু এখানে আছে যারা আমরা গল্প তৈরি করে ফেলেছি। তাকে যে এখানে এদেরকে দেখতে একটাকে দেখতে খুশি দেখা যাচ্ছে, কেউ আনন্দে আছে, কেউ কষ্টে আছে, কারো খারাপ লাগা আছে, কারো ভালো লাগা আছে, এক একজন এক এক রকম ভাবে আমরা গল্প তৈরি করেছি। আমরা যারা স্টোরি এখানে তৈরি করেছি, যারা নিজের মতো করে একটা ইমাজিনারি একটা সিচুয়েশন তৈরি করেছি, তারা এই জায়গাতে হচ্ছে ইনটুইশন তাদের মাঝে অনেক আছে। আর যারা সেন্সিং, তারা হচ্ছে স্পেসিফিক, কালারটা কি, গাছের রংটা কি, নদী নালা খাল বিল নাকি কি স্পেসিফিক, তারপরে হচ্ছে খালি পায়ে আছে কিনা, তারপরে হচ্ছে এই যে কয়জন মানুষ আছে, কি জেন্ডার, এই জায়গাগুলোকে নিয়ে আমরা কথা বলছি, বা এই জায়গাতে হচ্ছে আমরা ফিল করছি এই যে 2টা মানুষ। এবার আসেন আমরা একটু সামনে আগাই। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যারা ইনটুইশন এখানে আছে, ইনটুইশনটা হচ্ছে আচ্ছা 5টা সেন্স নিয়ে তারা কাজ করে।
সরি সেন্সিং যারা আছে তারা 5টা সেন্স নিয়ে কাজ করে, তাদের 5টা সেন্স কাজ করে, ঠিক আছে? তারা অ্যাকচুয়াল ডাটার উপর ফোকাস করে কথা বলে, অ্যাকচুয়াল ডাটার প্রতি তাদের ফোকাসনেসটা থাকে। দেখবেন কিছু কিছু বন্ধু মহলের মধ্যে মানুষ থাকে না, যে ভাই আপনি এই যে মনে করেন যে কি যে বলে প্রেজেন্টেশন বানাতে দিয়েছে, প্রেজেন্টেশন যখন বানাতে দিয়েছে, তো প্রেজেন্টেশনের ভিতর যে ইনফরমেশন গুলো যখন থাকে, এক্সাক্ট ইনফরমেশন, ভাই ঠিক করে ইনফরমেশন দাও, এটা এই জায়গাতে ভুল হয়েছে, এই কালারটা এই কালার কোডটা ঠিক করে দাও, কিংবা হচ্ছে ওই জায়গার মধ্যে যে ইনফরমেশনটা দিছো এটা স্পেসিফিক ইনফরমেশন, এটাকে ঠিক করে দাও, এটাকে কেটে দাও। মানে সে হয় কি, তাকে এক্সাক্ট তাকে নাম্বার নিয়ে কথা বলতে হবে। সোজা কথা হচ্ছে সেন্সিং যারা, সে হচ্ছে কি হয়, মোর ডাটা, তার কাছে ডাটাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ইন্টুইশন যাদের আছে তাদের সিক্স সেন্সটা একটু ভালো কাজ করে, এবং তারা হচ্ছে একটু পসিবিলিটিজ এর উপর কাজ করে, একটু ইন্সপাইরেশনের উপর কাজ করে, অপরচুনিটির উপর কাজ করে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ইন্টুইশন যারা আছে তারা কাজ করে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? এই জায়গাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে জাস্ট ইয়েস, নো, ইয়েস, বা ব্যাখ্যা করার প্রয়োজন হলে ব্যাখ্যা করতে পারেন। ওকে, হোসনে লিজা ইয়েস ইয়েস, ওকে ইয়েস ইয়েস, ওকে। কেউ আছি যে এরকম বুঝতে পারি নাই, নো আছি কেউ? ওকে, অনেক ইয়েস পেয়েছি, সো আমি সামনে আগাচ্ছি। গ্রেট, ইয়েস, ক্লিয়ার, ওকে, গুড, ওকে, গ্রেট গ্রেট, ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো লাগছে যে বুঝাতে পারলে, কারণ আসলে এই ট্রেনিংটা একটু মজার ট্রেনিং, এটা সামনাসামনি করতে পারলে খুব মজা করে করা যায়, কিন্তু অনলাইনে করছি তো একতরফা কথা বলছি, আর আপনারা মেসেজে কথা বলছেন বলে হচ্ছে আমি একটু মেসেজের মাধ্যমে কানেক্ট হওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে। তো আপনারা যত বেশি মেসেজে কানেক্ট হবেন তত বেশি আমিও একটু এনজয় করবো, আমাকেও এনজয় করার সুযোগ করে দিবেন, ঠিক আছে? ওকে, মিস্টার ফারুক খুব ভালো লাগছে বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আমারও প্রচন্ড ভালো লাগছে। সো আমরা একটু সামনে আগাই। আমরা এখন যেটা জানবো যে আপনি কিভাবে সেন্সর যারা আছে, সেন্সিং যারা আছে, ঠিক আছে, ফিফথ এন্ড সিক্স সেন্স কি, এটা একটু আমার মনে হয় একটু আপনি দেখে নিলেই বুঝতে পারবেন। সিক্স সেন্স মানে হচ্ছে কি হতে পারে এটা হঠাৎ করে বুঝে যাওয়া। কিছু কিছু মানুষ থাকে সামনে কি হবে এই জিনিসগুলো সে বুঝতে পারে, বলে না যে অমুকের সিক্স সেন্স অনেক ভালো, সে বুঝতে পারে কি হতে পারে, ঠিক আছে? আর কিছু কিছু মানুষ আছে তার ডাটা সম্পর্কে ধারণা ভালো, যে কি আছে এই মুহূর্তে কি হচ্ছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট, সামনে কি হবে বেটা এগুলো তো হচ্ছে ফাও কথা, আন্তাজি কথা, ভুয়া কথা, তাই না? এরকম থাকে না কিছু মানুষ? দ্যাট ইজ ফিফথ এন্ড সিক্স সেন্স। পাঁচটা সেন্স মানে হচ্ছে আমি এই যে চোখ, নাক, মুখ, তারপরে হচ্ছে ত্বক, এগুলো দিয়ে ফিল করা। আর একটা হচ্ছে সিক্স সেন্সটা হচ্ছে আপনার ইমাজিন, স্বপ্ন দিয়ে, কল্পনা দিয়ে চিন্তা করা, দ্যাট ইজ ইমাজিনেশনের অংশটুকু, ওইটা হচ্ছে ষষ্ঠ আপনার অনুভূতি। পাঁচটা অনুভূতি হচ্ছে এই যে ত্বক, মুখ, নাক, কান, এই যেগুলো অংশ দিয়ে আপনি ফিল করেন, বা আপনি মানে কি বলা যায়, এই সেন্সটাকে আপনি নিতে পারেন, স্মেলটাকে নিতে পারেন, স্বাদটাকে নিতে পারেন, তাই না? আপনি ত্বকে লাগালে আপনি অনুভূতিতে আছে, আপনি ফিল করেন, এগুলো হচ্ছে আপনার পাঁচটা সেন্স। আর ষষ্ঠটা হচ্ছে সিক্স সেন্সটা হচ্ছে ইমাজিনারি, আপনি কল্পনা করতে পারেন, দ্যাট ইজ ইউর সিক্স সেন্স। ওকে, সো আসেন, আপনি যখন বুঝে যাবেন, আপনি দেখবেন বন্ধুদের মধ্যে কিছু স্পেসিফিক নাম্বার নিয়ে কথা বলে, থাকে না? এই নাম্বার নিয়ে যারা কথা বলে তারা হচ্ছে আমরা জেনে গেছি অলরেডি সেন্সর। আর কিছু মানুষ হচ্ছে গল্প করে, স্বপ্ন দেখায়, এরা এরা কিছু মানুষ থাকে না, দোস্ত আর বলিস না আমি ব্যবসা শুরু করব। তো কিছু মানুষ থাকে না যে ব্যবসা শুরু করবো, আরে চিন্তা করিস না, আমি তো স্বপ্ন দেখে ফেলছি হচ্ছে আমি তো একদিন মনে কর যে বাংলাদেশে বিল গেটস হয়ে যাব, আমি একদিন বাংলাদেশে জুকারবার্গ হয়ে যাব, কিংবা আমি একদিন পাঠার মতো মালিক হয়ে যাবো, ফাইন তো মারা গেছে, আমি একদিন পাঠার চেয়ে বড় কোম্পানির মালিক হয়ে যাব। এখন আরে কিছু মানুষ এসে তখন তারে ধরে, কেমনে হবা ব্যাখ্যা করো, তখন সে এসে ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু সে স্বপ্ন দেখে আমি অনেক বিশাল বড় কিছু হয়ে যাব, আমি একদিন রবীন্দ্রনাথের মতো, রবীন্দ্রনাথের চেয়ে বড় হয়ে যাব, আমি নজরুলের চেয়ে বড় শিল্পী হয়ে যাব, কিংবা আমি এই হয়ে যাব, সেই হয়ে যাব, আমি অনেক কিছু হয়ে যাব, থাকে না বন্ধুদের মাঝে? আর আরেকজন এসে তাকে আটকায় দেয়, কেমনে হবি একটু ব্যাখ্যা কর বেটা, দুই লাইন লিখছস কোনোদিন, কবিতা লিখছস, কবিতা লেখ তারপরে হবি। তো হয় না এরকম যে একজন থাকে স্বপ্ন দেখে অনেক বড় হওয়ার, আরেকজন থাকে হচ্ছে সে বেটা যে কেমনে হবে আগে বলো, কালকে কালকে কেমনে, কালকের দিনে কি করবা, তারপরের দিনে ব্যবসা কেমনে চলবে, টাকা আসবে কোত্থেকে, কেমনে ব্যবসা গুছাবা সেটা বলো, ঠিক আছে? ব্রেন শেয়ার নিয়ে মনে করেন যে আশরাফুল স্বপ্ন দেখতেছে যাচ্ছে ব্রেন শেয়ার বাংলাদেশের সবচেয়ে বড় লার্জেস্ট গ্রুপ হবে, আরেকজন এসে বলছে বেটা তোমার গ্রুপে ঢুকছে না হচ্ছে এখনো 200 জন লোক, তুমি এসে বলতেছো হচ্ছে ব্রেন শেয়ার হচ্ছে মনে হয়ে যাবে তোমার, তুমি কয় টাকা ফেসবুকে অ্যাড দিছো, তুমি কি কি করতেছো, তুমি কেমনে করতেছো, প্রতিদিন কয়জন করে বাড়বে, আর তুমি সবচেয়ে বড় গ্রুপ কবে হবা, এই যে ফ্যাক্ট নিয়ে আশরাফুল স্বপ্ন দেখছে এটা বিশাল বড় হবে, আরেকজন এসে বলছে কেমনে হবা, তুমি হিসাব নিকাশ দেখাও। দুজনই একদম রাইট। এখন স্বপ্ন দেখাতেও কোনো ভুল নেই, আবার স্বপ্ন না দেখাতেও হচ্ছে শুধু শুধু বসে বসে আকাশ কুসুম স্বপ্ন দেখাতেও অসুবিধা আছে। তাহলে দুইটাই আপনাকে হতে হবে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, তার আগে জেনে নিই কিভাবে ডিল করব। আমি যদি জেনে যাই হ্যাঁ সঠিক বেঠিক কিনা আমরা এখনই জেনে যাব মিস্টার ফারুক, আমরা এখনই জেনে যাব যে ঠিক বেঠিক কিভাবে ডিল করতে হয়, এই জিনিসগুলো দেখে যাব। সো
সেন্সর মানে হচ্ছে যে বলে যে তোমার লাইক ফেসবুকের পেজে কতজন লাইক দিছে, কতজন করে লাইক পাবে, তুমি কি বুস্ট করবা না কি করবা, তুমি কয় টাকা খরচ করবা না কিভাবে করবা, কি কি জিনিস করবা, কেমনে করবা, প্ল্যান বলো, স্ট্র্যাটেজিক প্ল্যান বলো, ডাটা বানাও, কিভাবে করবা আমাকে জানাও। দে আর দ্য সেন্সরস। তো এই সেন্সর টাইপের লোককে যখন আপনি সামনে পাবেন তখন তাকে ডিল করবেন হচ্ছে এইভাবে। তার সাথে যখন কথা বলবেন আপনি তাকে এভাবে বললে হবে না যে ভাই বান্দরবনে গাছ কিনছি আমি, কিন্তু ডেস্টিনির মতো মনে করো তোমারে লাখ টাকা স্বপ্ন দেখাইছি, তুমি একদিন সিলভার গোল্ড হয়ে যাবা। তাকে এটা দেখাইলে সে আপনার ধারে কাছেও কোনোদিন আসবে না, সে আপনার কাছ থেকে 100 হাত দূরে থাকবে। সুতরাং তাকে আপনাকে বুঝাইতে হবে যে এই যে দেখো আমি জায়গা কিনছি, এই যে দেখো আমার এই জায়গাতে কি আছে, গাছ আছে, অথবা ওই যে দেখো আমার ওই জায়গাটা অলরেডি আমার নামে কি হয়েছে, কাগজ কলমে দিয়ে দিছে, আমি কিন্তু এমইউ করছি, এখন হচ্ছে আমি ব্যবসা শুরু করব, গাছ লাগাবো, গাছ বেচে একদিন বড় লোক হয়ে যাব। তাহলে তখন সে দেখবে ওকে কাগজে কলমে আছে, সামনে জায়গা জমি আছে, এবার খালি ইনভেস্টমেন্ট করে গাছ লাগাইতে হবে, ঠিক আছে। সে তখন হচ্ছে কি আপনার সাথে ওই ব্যাপারটাতে সামনে আগাবে, ডিলটাকে ক্লোজ করার জন্য কাজ করবে। তার সাথে ফ্যাক্ট নিয়ে কথা বলতে হবে, কনক্রিট এক্সাম্পল দিতে হবে। অপ্রয়োজনীয় আকাশ কুসুম কথা বললে সে কখনো আপনার কথা শুনবেও না, ঠিক আছে। সো রিয়েলিস্টিক এন্ড প্র্যাকটিক্যাল জিনিসপত্র তার সাথে শেয়ার করতে হবে। আদার দেন সেন্সর যারা আছে তাদেরকে কোনোদিন আপনি হ্যাপি করতে পারবেন না। শুধু শুধু তার সাথে ডিলটা ক্লোজ হবে না, শুধু শুধু তার সাথে বন্ধুত্ব সামনে আগাবে না, শুধু শুধু তার সাথে আপনি কোনোভাবেই সামনে কোনো কিছু করতে পারবেন না, জয়েন্টলি কোনো কিছু করতে পারবেন না। তার সাথে করতে হলে তাকে ফিল করতে হবে, ঠিক আছে। আর ইনটুইটিভ যারা যারা সিক্স সেন্সটা আছে, যারা ইমাজিন স্বপ্নের জগতে বাস করে, তারা যেটা করে তাকে যতই আপনি ডাটা দেখান লাভ নাই। তারা যদি স্বপ্ন দেখান যে দোস্ত আমরা তো এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাব, আমরা তো লাইফে এই থেকে ওই করে ফেলবো, চল আমরা দুইজনে মিলে স্বপ্ন শুরু করি, মার্ক জুকারবার্গও তো তিনজন বন্ধু মিলে শুরু করছিল, চল আমরাও 3 বন্ধু মিলে শুরু করি, আমরা এই করে ফেলবো। তখন তাকে এই স্বপ্ন যখন দেখাবেন সে স্বপ্নের ভিতর দিয়ে ঢুকবে। তাকে কি করতে হবে, আপনাকে তার পসিবিলিটিস গুলো, নতুন নতুন যে পসিবিলিটিস গুলো কি আছে সেটা তাকে শোনাতে হবে, বুঝতে দিতে হবে। তাকে নতুন নতুন গল্প শোনাতে হবে, নতুন নতুন কাহিনী জানাতে হবে, তাকে নতুন জিনিস, নতুন গল্প নতুন ভাবে শোনাতে হবে। সে তখন কি হবে, গল্পের ভিতরে করে আপনার সাথে কাজের জন্য তৈরি হবে, কিংবা আপনার সাথে বন্ধুত্বের জন্য তৈরি হবে, কিংবা আপনাকে কোনো কিছু শেয়ার করার জন্য বা কম্প্রোমাইজ করার জন্য। এই প্রত্যেকটা জিনিস কিন্তু নেগোসিয়েশনের উইন উইন সিচুয়েশনে যাওয়ার জন্য আপনার কাজে লাগবে। এটা প্রত্যেকটা জায়গায়, লাইফের প্রত্যেকটা জায়গায়। এবং বোকারা আকাশ কুসুম স্বপ্ন দেখে ব্যাপারটা আসলে ঠিক না। আকাশ কুসুম স্বপ্ন দেখে না। আবার এটা নিয়ে আমরা কথা বলবো, আকাশ কুসুম স্বপ্ন দেখার ব্যাপার আছে। আমরা একটু সামনে আসি, আমরা জেনে গেছি কিভাবে ডিল করতে হবে। এবার আমাদের হচ্ছে কিছু টিপস। এতক্ষণ জানলাম অন্যকে কিভাবে ডিল করব, এখন আপনার জন্য টিপস হচ্ছে যে আপনি যে এখানে আছেন, সি রিয়েলিস্টিক আর নট রিয়েলিস্টিক নিয়ে আমরা যেন মন খারাপ না করি। আমরা যারা সেন্সর তারা যেন মন খারাপ না করে যে আমি সেন্সর, বা আমি যেন খুশি হয়ে না যাই যে আমি হচ্ছে সেন্সিং। আর যারা ইনটুইটিভ তারাও যেন একদম কষ্ট না পেয়ে যায় যে আমি হচ্ছে ইনটুইটিভ। আমি এই ব্যাপারটা নিয়ে একটু পরেই কথা বলছি, প্লিজ আমার সাথে থাকুন, আমরা এই ব্যাপারটাকে নিয়ে একটু আরো ডিটেলসে জানি। সেন্সিং যারা আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ভাই সারাক্ষণ ফ্যাক্ট নিয়ে কথা বলতে হয় না, মাঝে মাঝে স্বপ্নের মাঝেও যেতে হয়। কারণটা হচ্ছে যে দেখেন, মার্ক জুকারবার্গ একদিন স্বপ্ন দেখেছিল পৃথিবীব্যাপী তার ফেসবুক ছড়াবে, এবং একই সাথে সে শুধু স্বপ্ন দেখে না, সে কাজ করেছিল সফটওয়্যার নিয়েও, তার ডাটা নিয়ে, রিয়েল ডাটা নিয়ে কাজ করেছিল, এবং সেই জিনিসগুলোকে নিয়ে কাজ করার কারণেই সে আজকে মার্ক জুকারবার্গ। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কিন্তু সে একই রকম ভাবে স্বপ্নও দেখেছিল, ডাটা নিয়েও কাজ করেছিল, বলেই সে কিন্তু আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক। আলিবাবার মালিকটাও ঠিক একই রকম, সে কিন্তু কাজ করেছিল হচ্ছে, স্বপ্ন দেখেছিল আলিবাবা অনেক বিশাল বড় হবে। দেখেন আজকে তাদের কোনো সম্পত্তি নেই, কিচ্ছু নেই, অথচ আলিবাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি, তাই না? তো এই জায়গাটা হচ্ছে আপনাকে স্বপ্ন দেখা শিখতে হবে। আপনি একেবারে স্বপ্ন দেখে যারা দেখে তাদেরকে খারাপ বলবো, এই যে একটু আগে যারা বলছি যে সেন্সিং হচ্ছে মোর রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক হওয়া ভালো, বাট এমন না যে আমি 100% সেন্সিং হব। সেন্সিং হব বাট ইনটুইটিভ দে, একটু ইনটুইটিভনেস, একটু ইমাজিনারি অংশটুকু আমার মাঝে অবশ্যই আমাকে রাখতে হবে। ওটা যদি আমি রাখতে না পারি তাহলে হবে কি, আমি সামনে আগাতে পারবো না। সো মনে রাখবেন, ডাটা থাকতে হবে, একই সাথে আবার স্বপ্নও থাকতে হবে। দুটোকে পাশাপাশি কম্বাইন করবেন যখন, তখন হচ্ছে আপনার জন্য পথ চলাটা সহজ হবে। আর হচ্ছে আপনি যখন সেন্সিং এর সাথে আছেন, আপনি যখন সেন্সিং হিসেবে আছেন, সুতরাং আপনি যখন ইনটুইটিভ যারা আছে তাদের সাথে কথা বলবেন, তার সাথে প্লিজ আর্গু করবেন না। জি, জ্যাকমা হচ্ছে বেস্ট এক্সাম্পল, অ্যাবসলিউটলি অ্যামাজন। সো আমি যদি বলি, আপনারা যারা শুনছেন, আমরা যদি সেন্সিং হন, আপনি যদি সেন্সিং হন, আপনার অপর প্রান্তের লোকটা যদি আকাশ কুসুম স্বপ্ন দেখে, প্লিজ আর্গু করবেন। একটা মানুষ স্বপ্ন না দেখলে আপনি স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন কিভাবে? কেউ স্বপ্ন দেখবে, কেউ বাস্তবায়ন করবে, এটাই নিয়ম। স্বপ্ন তো সবাই বাস্তবায়ন করতে পারে না, আবার সবাই তো সব একদম 100% রিয়েলিস্টিক হয়েও তো সবকিছু নিয়ে সামনে আগাতে পারে না। সো দুটার দরকার আছে, স্বপ্নও দেখতে হবে, ডাটাও নিতে হবে, দুটোরই দরকার আছে। সুতরাং সেন্সিং যারা, ইনটুইটিভ যারা আছে তাদের সাথে আর্গু করবেন না, ঠিক আছে? এবং আপনি প্রত্যেকটা জিনিসের পিছনে গিয়ে একটু আবার চিন্তা করুন, লুক ব্যাক বলা যায়, যে পিছন থেকে আপনি একটু চিন্তা করতে হবে। সেন্সিং গণিত মনা, ইনটুইশন হচ্ছে সাহিত্য মনা। সুন্দর বলেছেন।
সুন্দর বলেছেন, ট্রু। সো ইনটুইটিভ যারা আছে তাদের জন্য, আপনারা যারা ইনটুইটিভ অনেক বেশি স্বপ্ন দেখেন, আপনাদের জন্য হচ্ছে ভাই আকাশ কুসুম স্বপ্ন দেখা ট্রুলি ভালো না। আকাশ কুসুম স্বপ্ন থেকে একটু কমে আপনাকে রিয়েলিস্টিক স্বপ্ন দেখতে হবে। আমি গত পরশুদিন, কালকে নয়, গত পরশুদিন আমার কোম্পানিতে একটা ট্রেনিং নিচ্ছিলাম, সেটা ছিল হচ্ছে গোল সেটিং এন্ড লিডারশিপের উপর। গোল সেটিং এ আমি বলেছিলাম একটা কথা, যে গোল সেটিং এর একটা পার্ট হচ্ছে ড্রিম এন্ড গোল। আমরা মাঝে মাঝে ড্রিম এবং গোলকে মিলিয়ে ফেলি, স্বপ্নই থেকে যায় এবং স্বপ্ন থেকে গোলটা তৈরি হয়, মানে আমাদের লক্ষ্য তৈরি হয় হচ্ছে স্বপ্ন থেকে। স্বপ্ন না দেখলে কখনো লক্ষ্য হয় না। স্বপ্ন হচ্ছে সেটাই যেটা হচ্ছে একটা লক্ষ্য কিন্তু তার কোনো পা নেই। আমি আবারও বলছি, স্বপ্ন হচ্ছে সেটা যেটা হচ্ছে একটা লক্ষ্য কিন্তু তার কোনো পা নেই, সে সামনে যেতে পারে না। আর লক্ষ্যটা হচ্ছে সেটাই যে স্বপ্নটার পা আছে। আপনি বুঝতে পেরেছেন আমাকে? সুতরাং আপনারা যারা বলছেন যে স্বপ্ন দেখা যাবে না, তারাও কিন্তু ভুল করছেন। স্বপ্ন দেখতে হয়, কিন্তু স্বপ্নটাকে লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ডাটা সহ নিয়ে যেতে হয়। তাহলে স্বপ্নের পা রাখতে হবে। পা ছাড়া স্বপ্ন কি হবে? আপনার স্বপ্নটাই স্বপ্নই থেকে যাবে, সকালবেলা ভুলে যাবেন অথবা পরের দিন ভুলে যাবেন। কিন্তু স্বপ্নটা যখন আপনার স্বপ্নের মাঝে পা দিয়ে দিবেন, তখন হচ্ছে কি হবে, যে আপনার স্বপ্নটা তখন আপনার লক্ষ্যে পরিণত হবে। আপনি চাইলে তখন জ্যাকমা হবেন, আপনি চাইলে তখন হবেন, কি যে বলে এই মার্ক জুকারবার্গ হবেন, আপনি চাইলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার মতো করে হবেন, আপনি চাইলে যে কোনো কিছু হতে পারেন। আপনি চাইলে ফাহিমের মতো প্রমিজিং একটা দেখা যাচ্ছে পাঠাওয়ার প্রতিষ্ঠাতা হতে পারতেন, আপনি চাইলে অনেক কিছু হতে পারবেন। সো এটাকে ব্ল্যান্ড করতে হবে, রাইট? বোধ থাকতে হবে, মানে হচ্ছে যার যেটাই আছে সেটাকে রেখে একটু কমিয়ে নিতে হবে। যার সেন্সিং আছে একটু কমিয়ে ইনটুইটিভ থেকে কিছু গ্রহণ করতে হবে, যার ইনটুইটিভ আছে তার একটু কমিয়ে সেন্সিং থেকে একটু গ্রহণ করতে হবে। ব্ল্যান্ড করতে হবে। ব্ল্যান্ড কেন করবেন একটু বলি, দেখেন একটা গল্প বলি, মজার জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা যারা এখানে আছেন, আপনারা তো সবাই লাচ্ছি খেতে পছন্দ করেন না? কে কে আছেন লাচ্ছি পছন্দ করি না নো বলেন? যারা পছন্দ করি না শুধু নো বলেন, আমি জানি অনেকেই করেন। লাচ্ছি পছন্দ করি না কে? গরমকালে এক গ্লাস লাচ্ছি, এখানে কে আছে যে আমি পছন্দ করব না? ওকে, জাহিদ হাসান পছন্দ করেন না। আর কেউ? ওকে, অনেকেই পেয়েছি যে জাহিদ হাসান সহ অনেকেই লাচ্ছি পছন্দ করেন না। এই গরমের মাঝে এক গ্লাস লাচ্ছি আপনারা একেবারেই পছন্দ করেন না, এটা আমি একটু অবাক হচ্ছি। কারণ লাচ্ছিটা মানে আমার কাছে মনে হয়েছিল হচ্ছে সর্বজনীন খাবার, সবাই পছন্দ করে। তো যাই হোক, আমরা যখন লাচ্ছি বানাই, আপনি দেখেন লাচ্ছিতে কি করে। ওকে, নো প্রবলেম, এটা অপছন্দ করতেই পারি। অনেকে ইলিশ মাছ অপছন্দ করে, এরকম মানুষ যখন আছে তখন লাচ্ছি অপছন্দ করতেই পারি, তাই না? ওকে, নো প্রবলেম। লাচ্ছিটা হচ্ছে কি, দেখেন আপনি যদি মনে করেন যে আমি লাচ্ছি খাবো, আপনি এক জায়গায় গেলেন, সেই জায়গায় হচ্ছে লাচ্ছিতে করলো কি, বরফ দিল, পানি দিল, আর হচ্ছে সাথে করে একটু দই দিয়ে দিল আর চিনি দিয়ে দিল, সেটাও এক ধরনের লাচ্ছি হতে পারে, আপনি সেটা খেলেন। আবার সেই লাচ্ছিতে বরফ যেমন দিয়েছে, পানি দিয়েছে, দই দিয়েছে, চিনি দিয়েছে, একটু পাউডার দুধও দিয়েছে, সেটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে গেল। আবার সেটা যদি এবার একটু আপেল মিশিয়ে দেয় বা একটু ব্যানানা মিশিয়ে দেয় কিংবা অন্য কোনো একটা ফ্রুটস যেটা দেওয়া যায় সেটা দেয়, তাহলে কেমন হয়? সোজা কথায় হচ্ছে, আপনি যতটুকু এটার সাথে ইনগ্রেডিয়েন্টস রিলেভেন্ট, আপনি যদি এটার ভিতরে মনে করেন যে এখন দিয়ে দেন, ঠিক আছে আমি হয়তো এটা বানাতে যাচ্ছি, আমি এটার মাঝে, আমি জানি না, আমি কখনো মালটা দিয়ে খাই নাই, মালটার জুস দিয়ে দিলাম, কেমন হবে লাচ্ছিটা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে হয়তো ভালো নাও হতে পারে। আবার আমি যদি এটার মাঝে কাঁঠাল দিয়ে দিই, কাঁঠালের জুস দিয়ে দিই, কেমন হবে? আমার জানা মতো এটা কেউ খাবে না। থিং ইজ লাইক দ্যাট, এটার সাথে রিলেভেন্ট যে জিনিসগুলো আছে, আমি যদি সেই ইনগ্রেডিয়েন্ট গুলো একটার পর একটা মিক্স আপ করি, তার টেস্ট আরো বেড়ে যাচ্ছে। যদি ইরিলেভেন্ট জিনিসপত্র সে জায়গাতে দিচ্ছি, টেস্টটা, মানে আমার বাচ্চা অনেক সময় বলে খাবারটা পছন্দ না হলে সে বলে যে ইয়াক। তো আমার মনে হচ্ছে ঠিক সেই খাবারটাও তাই হয়ে যাচ্ছে, ইয়াক হয়ে যাবে, আমার বাচ্চার ইয়াক খাবার হয়ে যায়। সো দ্য থিং ইজ দ্যাট, সেন্সিং সেটার মাঝে যখন একটু ইনটুইটিভ দিয়ে দেওয়া হয়, ব্লেন্ড করা হয়, লাচ্ছিটা অনেক মজার হয়ে যায়। আবার ইনটুইটিভ সেটার মাঝে যখন একটু সেন্সিং দিয়ে ব্লেন্ড করা হয়, যখন আপনি সেটা করবেন তখন এক্সট্রিমলি সেটা মজা হয়ে যায়। তাহলে আমি শুধু সেন্সিং হচ্ছি, তাহলে শুধু সেন্সিং মানে হচ্ছে আমি একটু বরফ, একটু পানি, একটু হয়তো দেখা যাচ্ছে যে দই দিলাম, একটু চিনি দিলাম আর বানিয়ে খেয়ে ফেললাম, দ্যাট ইজ সেন্সিং। সেম অ্যাজ ফর দ্যাট ইজ ইনটুইটিভ। কিন্তু যখন আমি সেটাতে কি করছি, আমি একটু ইনগ্রেডিয়েন্ট এক্সট্রা মিলাচ্ছি, সেন্সিং হয়ে যখন ইনটুইটিভ মিলাচ্ছি, ইনটুইটিভ হয়ে যখন সেন্সিং মিলাচ্ছি, ব্ল্যান্ডটা অসাধারণ হচ্ছে, তাই না? সো আমরা কেউই কাউকে দোষ দিব না। আমি আবারও বলছি, সেন্সিং কখনো ইনটুইটিভ কে বলবো না বেটা তুমি তো চিন্তা করতে পারো না, তুমি তো ডাটা নিয়ে খেলতে পারো না। ইনটুইটিভ কখনো সেন্সিং কে বলবো না বেটা তুমি তো হচ্ছে চিন্তাই করতে পারো না, স্বপ্ন দেখতে পারো না, এটা কখনো বলবো না।
আমরা এভাবেই বলবো যে চলো দুইজনে মিলে দুইজনের সাথে কিছু শেয়ার করি, তুমি ডাটা নিয়ে খেলবা, আমি হচ্ছে স্বপ্ন নিয়ে খেলবো, দুইজনে মিলে কি করব, স্বপ্নটাকে জয় করব, এরকম করে সামনে আগাবো। সো আসেন আমরা সামনে আগাই। আপনারা এবার বলেন আপনারা কোনটা, কি সেন্সিং নাকি হচ্ছে ইনটুইটিভ? আপনি যদি সেন্সিং হন তাহলে এস লিখে ফেলুন, ওই যে আগে যেটা লিখেছিলেন, আর ইর পাশে এস লিখে ফেলুন। আর যদি আপনি ইনটুইটিভ হন, ইনটুইটিভ হলে এস লিখে ফেলুন। পাশে পাশে আমার কাছে এখানে লেখার দরকার নাই, খাতায় লিখে ফেলুন, খাতায় লিখে ফেলুন। আমরা আগে লিখেছিলাম না এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের পাশে ই, এক্সট্রোভার্ট হলে ই, তারপরে সেন্সিং হলে এস, ইন্ট্রোভার্ট হলে আই, সেন্সিং হলে আই, এক্সট্রোভার্ট ই হলে ই, তারপরে ইর পাশে লিখবেন হচ্ছে এন অথবা আই এন, ই এন আই এন হবে। মধ্যম পন্থা অবলম্বন করার সুযোগ নেই পারভেজ, সুযোগ নেই। আপনাকে কোনো একটা বেশি হবেই, কোনো একটা বেশি হবেই, কোনো এই ব্যাপারে কোনো অপশন নেই। আমি আবারও বলছি আপনি মাঝামাঝি থাকার সুযোগটা নেই, এখানে আপনাকে কোনো একটা বেশি হতেই হবে। ঠিক আছে, তো আমরা সবাই লিখে ফেলেছি, আমরা সবাই লিখে ফেলেছি নিশ্চয়ই, তাই না? সো পাশাপাশি লিখে ফেলেছি নিশ্চয়ই। কারো ইএস হবে অথবা ইএন হবে, কারো আইএস হবে অথবা আইএন হবে। হয়ে গেছে, আমরা সামনে আগাই। অনেক সময় নিয়ে ফেলছি, আমরা একটু দ্রুত সামনে আগাবো। ঠিক আছে, এটা মজার একটা টপিক, আমি আসলে ট্রেনিংটা করাতে খুব মজা পাই। সো আসেন আমরা সামনে আগাই। একটা গল্প বলি, এটা হচ্ছে এটা কোন একটা কোম্পানির গল্প। আমরা এই গল্পটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করে একটু কথা বলি। এটা যদিও এটা কোম্পানির কেস স্টাডি, আমরা কোম্পানির মতো না বলি। মনে করেন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে হচ্ছেন প্রত্যেকের ক্লাসের, কেউ এমবিএ বলেন, কেউ বিবিএ বলেন, কেউ যেটাই হলো, যে সেশন যে জায়গারই হোক, আপনার আপনার সেশনের বা আপনার সেমিস্টারের আপনি হচ্ছেন ক্লাস লিডার। ঠিক আছে, আমরা এখানে যারা আছি ক্লাস লিডার কে কে আছি অলরেডি বলেন তো, এখানে কেউ আছি সিএল? ইয়েস, ওয়াও, জাহিদ হাসান জনি। আপনার জন্য এই এক্সাম্পল খুব কঠিন হয়ে যাবে। মোহাম্মদ শাহিদুল, এই সিচুয়েশনে আপনারা পড়েছেন কিনা শেয়ার করবেন। ওকে গ্রেট, অনেকেই ছিলেন, অনেকে আছি, অনেকে থাকবেন, নো প্রবলেম। আমরা এখন একটা গল্প শেয়ার করব আপনাদের জন্য, ক্লাস লিডারদের জন্য। মনে করেন আপনারা যারা ক্লাস লিডার, আপনার জন্য হচ্ছে এই মুহূর্তে খুবই টাফেস্ট একটা জব দেওয়া হবে। মনে করেন আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে বলা হচ্ছে যে মিস্টার এক্স ওয়াই জেড, বা আপনি আপনি যে নামই হন না কেন, বা মিস্টার আশরাফুল, মিস্টার ফরহাদ, মিস্টার ফারুক হোসেন, মিস্টার হোয়াট এভার, আপনাকে বলা হচ্ছে যে দেখো তুমি হচ্ছে ক্লাস লিডার এবং তোমার নাম, তোমার কাছে আমি 10 নাম্বার দেওয়ার ব্যবস্থা করছি। যেহেতু তুমি ক্লাস লিডার, তোমাকে ক্লাস নিয়ন্ত্রণ করতে হবে, সবাই তোমাকে আচ্ছা শুনতে হবে, তোমাকে মানতে হবে। তো তোমার কাছে আমি 10 নাম্বার দিচ্ছি ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য। তুমি এখন থেকে এই 10 নাম্বার কি করবা, যাকে যত নাম্বার ইচ্ছা দিতে পারবা। আপনি খুব ভালো মানুষ, আপনি আপনার মতো করে ভালো কাজ লিডার, আপনি আপনার মতো করে যেরকম লিডার আপনি সেটাই করবেন। সো একটা কেস আপনার সামনে দাঁড় করাচ্ছি যে ওই 10 নাম্বার দেওয়ার জন্য আপনি সবাইকে খুব ফেয়ার ভাবে দিচ্ছেন, অথবা আপনি আপনার মতো করে দিচ্ছেন, হয় না যে এক একজন এক এক রকম ভাবে দেয়। এখন মনে করেন আমি হচ্ছি আপনার স্টুডেন্ট, আপনার হচ্ছে ক্লাসের আপনার বন্ধু, বাট আপনি আমার ক্লাস লিডার। তো সামহাও এই সেমিস্টারের আগের সেমিস্টারে আমি এক্সেলেন্ট পারফর্মার ছিলাম, আমি অসাধারণ পারফর্ম করেছি। আপনি আমাকে 10-এ মনে করেন 8 বা 9 দিয়েছেন, কিংবা 10-এ 10 দিয়েছিলেন, 9-10 মতো করে আপনি আমাকে নাম্বার দিয়েছেন, 9, 9.5, 10 কোনো একটা নাম্বার। মানে আমি টপ লেভেলের, আমি খুব এক্সট্রিম ভালো স্টুডেন্ট ছিলাম। সামহাও সেই সেমিস্টারের পর এই সেমিস্টারে এসে আমার গার্লফ্রেন্ডের সাথে মনে করেন যে কোনো কারণে একটু ব্রেকআপ হয়ে গেল, মন কষাকষি হয়ে গেল, মন খারাপ হয়ে গেল, বা গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেল আরেক জায়গায়। এখন আমি গার্লফ্রেন্ডের এই ছ্যাঁকা খেয়ে একদম পুরোপুরি বাঁকা হয়ে গেছি। ওই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আমি এই সেমিস্টারে পড়াশোনা করতে পারি নাই, আমি এই সেমিস্টারে ঠিক করে মন দিতে পারি নাই, ঠিকভাবে না করার কারণে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আমি ভালো করে না পরীক্ষা দিতে পেরেছি, না ভালো করে সব ক্লাস করতে পেরেছি, না সবকিছু অ্যাসাইনমেন্ট ঠিক করতে পেরেছি। এখন একজন ক্লাস লিডার হিসেবে আপনি আমাকে কত নাম্বার দিবেন 10-এর ভিতর? প্লিজ আপনারা দ্রুত নাম লিখে দেন, ধামাধাম। 10-এর ভিতর কে কত দিবেন আমাকে? 6 শাহাবুদ্দিন রানা, ওকে। জাহিদ হাসান 7, ইয়েস। 8, 5, 4 শাহিদুল, ওকে। 2, 8, 5, 7, 6, 5, 7, 9 আলিমুদ্দিন, ওকে। 9, 1 or 2 ফারুক হুসাইন, ওকে। খান কাশ্মীর 0, not more, 5, 5, ওকে। 8 সিফাত হোসেন, ওকে। অনেক ভালো মানুষ আছে এই পৃথিবীতে, অনেক কঠিন হৃদয়ের মানুষও আছে, 0 দিবে আমাকে। ভাই এটা প্রেমই তো করেছিলাম, ব্যাকা হয়ে গেছি প্রেমটা খেয়ে, ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে। আপনি তো জানেন যে আমি ছ্যাঁকা খেয়ে গেছি, আপনি জানেন আমি প্রেম করে ধরা খেয়েছি, কেন খামাকা 2 মার্ক দিবে? 2 এর বেশি পসিবল না। ওকে, 2 এর বেশি ফারুক ভাই যাক, 1 2 থেকে 2 এ চলে আসছেন, নো প্রবলেম, থ্যাংক ইউ। তাও তো 2 দিচ্ছেন, আরেকজন তো 0 দিয়েছে। তো আপনি তো জানেন যে আমি ছ্যাঁকা খেয়েছি, তাও আমাকে এত কম দিচ্ছেন আপনারা, কিন্তু আগের সেমিস্টারে তো ভালো ছিলাম। ওকে, 7, 5,
ওকে, দ্যাটস গ্রেট। আমরা সামনে আগাই, আমি এই ব্যাপারটাতে থামতে চাই। আপনাদের মধ্যে এখানে দুই ধরনের মানুষ আমি দেখতে পাচ্ছি। কেউ তিন ধরনের মানুষ দেখতে পাচ্ছি। কেউ হচ্ছে এভারেজ মার্কস দিবেন, কেউ হচ্ছে আমাকে খুব ভালো মার্কস দিচ্ছেন, 8, 9, 7, অনেকে ভালো ভালো মার্কস দিয়েছেন আমাকে, 9ও দিয়েছেন অনেকে, আবার অনেকে 0 দিয়েছেন, 1, 2 দিয়েছেন আমাকে, অনেকে 3, 4ও দিয়েছেন। 3 দিয়েছেন বোধহয় একজন, বাট 4 অনেকেই দিয়েছেন। সো সব ধরনের মার্কিং ই আপনারা আমাকে করেছেন। তার মানে দেখেন এখানে কি ধরনের মানুষ আছে, কতগুলো মানুষ আছে, কতগুলো মেন্টালিটির মানুষ এই জায়গাতে আমরা আছি, তাই না? এক একজনের এক একটা থট। আমি আপনাদের কাছ থেকে এটা সামনাসামনি হলে তো শুনে নিতাম কে কি কারণে দিচ্ছেন, বাট আমি একটু শেয়ার করি। আমার বিশ্বাস আপনারা এটার সাথে কানেক্টেড হবেন যে কেন আপনারা আমাকে দিয়েছেন। আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন কিনা বা আপনারা মিলে যাবে কিনা আমি একটু শুনে নিতে চাই, বা আমার বাইরে যদি কোনো থট থাকে তখন আমার সাথে শেয়ার করবেন। আমি যেটা বুঝি যারা যারা বেশি মার্ক দিয়েছেন তারা হচ্ছে সিম্পেথি দিয়েছেন আমার প্রতি, যে ভাই এটা আপনি ভালো করেছেন, প্রেম করেছেন, একটা নয় প্রেম করেছেন আর কি, তো আপনি তো এর আগে ভালো করেছেন, আপনি তো ভালো করবেন, আপনাকে যদি কমিয়ে দেই আপনার সেমিস্টারটাও খারাপ হবে, রেজাল্টটাও খারাপ হবে, সুতরাং আপনাকে আমি একটা ইন্সপিরেশনের জন্য দিয়ে দিলাম। এর ভিতরে অনেকগুলো ব্যাপার আছে, কেউ সিম্পেথি থেকে দিবে, কেউ ইন্সপিরেশনের জন্য দিবে, কেউ গতবার ভালো করেছি সেটার জন্য দিবে, কেউ হচ্ছে আমাকে প্রেম করে ধরা খাইছি, সেও হচ্ছে প্রেমিক মানুষ, সেও হয়তো দিয়ে দিবে, প্রেমিক পুরুষ হিসেবে আমাকে দিয়ে দিবে, জানে ঠিক আছে কোনো সমস্যা নেই, এটা প্রেমিত করছিস, ধরা খাইছিস, নে নাম্বার নিয়ে যা। কিছু কিছু আছেন যারা আমাকে নাম্বারই দেন নাই, খুব রিয়েলিস্টিক মানুষ, ভাই তুমি গতবার যেটা করছো সেটার জন্য তোমাকে সে নাম্বার দিছি, এবার তুমি ভালো করো নাই, কোনো নাম্বার হবে না, সরি ভাই তোমাকে 0 দেওয়া হলো, সরি ভাই তোমাকে দেওয়া হলো, ভাই 2 দেওয়া হলো, ঠিক আছে, সো তুমি এটা দেওয়া হয়েছে, তুমি আরেকবার ভালো করো, তোমাকে আবার ভালো করে নাম্বার দিল। মাঝে মাঝে কিছু মানুষ যারা 5, 6 করে দিচ্ছেন তারা ফিল করছেন আচ্ছা ঠিক আছে গতবার ভালো করছে এবার নয় খারাপ করছে, একবারে ফেলে না দেই, একটা মোটামুটি মার্ক দিই, সেটা দিয়ে হচ্ছে ব্যাটারে কোনো রকম পার করে দিয়ে দিই। এই থট গুলোর বাইরে কারো কোনো থট আছে কিনা প্লিজ একটু শেয়ার করেন। কয়েকজন লিখেছিলেন, তাদের সবার থট গুলো আমার বলা থটের সাথে মিলে গেছে। জি, জি, সবার মিলে গেছে। গ্রেট, গ্রেট, গ্রেট। ভিন্ন মত থাকলে লিখতে পারেন, আর না হয় লিখার দরকার নেই। ভিন্ন মত থাকলে লিখতে পারেন। ভিন্ন মত কিছু কি আছে আমি যেগুলো বলেছি এর বাইরে? ওকে, আমার মনে হয় নেই, তাহলে ঠিক আছে সামনে আগাই। আমি আমি ভিন্ন মতে। ওকে, ফারুক ভাই একটু আপনার মতটা যদি তাহলে একটু মিউট না আনমিউট করে শেয়ার করেন। আমি যে দৃষ্টিকোণ থেকে ওনাকে 1 অথবা 2 মার্ক সর্বোচ্চ দিয়েছি সেটি হচ্ছে যে যেহেতু উনি আহ একটা ভুল করছে, ভুলও বলা যাবে না যেহেতু রিলেশন এগুলো থাকবে, তো তাকে 2টা মার্ক দেওয়া হয়েছে এই জন্য যে সে যেন নিজেকে নিজের ভিতরে সেলফ মোটিভেশন তৈরি করতে পারে, সে না একটু তাহলে তো মিলে গেল রাগান্বিত ফারুক হয়ে ভাই, আমি বলেছিলাম নেক্সট এটা, আমি সেমিস্টারে কিন্তু ভালো করতে বলেছিলাম পারে। যে আবার আরেকজনকে দ্বিতীয়ত সে মোটিভেট করার জন্য। জি, তাকে অনেকটা ইনসাল্ট। ওকে। সো আপনারা যেটা বলছিলাম ওই যে আমি বললাম যে মোটিভেট করা, একটু তাকে ফিল দেওয়া যে ভাই তুমি এবার খারাপ করছো, তোমাকে কিন্তু একেবারে 0 দেই নাই, 1, 2 দিয়েছি, ঠিক আছে, পরের বার কিন্তু একটু বেশি পাবা, যখন যেটা করবা তখন সেটা পাবা। এইভাবে আমরা এক একজন এক একটা ফিল থেকে একজনকে এক একটা মার্ক দিয়েছি। সো আপনার 9:30 বাজতেছে, অনেকেই আপনাদের কি বোর করছি নাকি, বিরক্ত হচ্ছেন কিনা? ওকে, গ্রেট, গ্রেট, গুড টু হিয়ার। না আমরা নাম্বারটা অনেক কমে যাচ্ছে, তো আমরা 70, 80 মতো ছিল নাম্বার, সেটা কমে অলরেডি 60 তে চলে আসছি। ওকে, নো ওয়ারি, সমস্যা নেই। আপনাদের যদি আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা লার্নিং, এই শিক্ষাটা কিন্তু শেষ বেলায় অনেক মজার করে আপনাদের কাজে লাগবে। আমি রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত শোনার জন্য, তাহলে হচ্ছে আমি কেন এত কথা বলছি, এত গল্প করছি, সেটার ব্যাখ্যাটা আপনারা পেয়ে যাবেন। সো অলরেডি অনেকেই এই এখন পর্যন্ত অনেক কিছু পেয়েছেন, সামনে আরো অনেক কিছু পাবেন আমার বিশ্বাস। সো একটু থেকে যাবেন, আমরা শেষ পর্যন্ত থাকবো, কারণ ব্যাপারটা হচ্ছে দেখুন সারাদিন অফিস করে আমিও তো আপনাদের কাছে এসেছি শেখানোর জন্য। সো আপনারা চলে গেলে আমার কাছে একটু মন খারাপ হবে যে আমাকে ফেলে চলে যাচ্ছে বুঝে আমি খারাপ ট্রেনিং করাচ্ছি, শিখাতে পারছি না, সো এটা আমারও একটু মন খারাপ হবে, ঠিক আছে? সো আসেন, তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এক একজন এক এক ভাবে মার্কিং করেছেন। এখন যারা মার্কিং করেছেন তাদের মাঝে ওই যে বললাম 2 রকম লোক আছেন। 2 রকম লোক, একটা হচ্ছে থিঙ্কার, আরেকজন হচ্ছে ফিলার। থিঙ্কার যারা, থিঙ্কার যারা তারা কি করছে, তারা বলছে যে ভাই তুমি যা করেছো তাই বাবা, লজিক্যাল নাম্বার পত্র বাবা, ঠিক আছে? সো যেভাবে তুমি যেটা করেছো 1 পাওয়ার যোগ্য তুমি 1 পাবা, 2 পাওয়ার যোগ্য তুমি 2 পাবা, তুমি 3 পাওয়ার যোগ্য তুমি 3 পাবা, ভাই সরি তুমি গতবার 9 দিয়েছি তাতে কোনো সমস্যা নেই, তখন ভালো করছো দেখে তখন 9 দিছি, এবার আর কিন্তু দিতে পারবো না। সো তারা খুব অবজেক্টিভ, তারা হচ্ছে খুব লজিক্যাল, তারা হচ্ছে তাদের সিচুয়েশন বুঝে যে জায়গায় যতটুকু দেওয়া দরকার ততটুকু দিচ্ছে। সো থিঙ্কার মানে হচ্ছে আপনারা আর এটা ভাবার দরকার নাই, খুব চিন্তা ভাবনা করে হচ্ছে একদম থিঙ্ক করে স্বপ্ন দেখে দিচ্ছে। থিঙ্কার মানে হচ্ছে একদম লজিক্যালি থিঙ্ক করে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিচ্ছে। ফিলার যারা আছে তারা একটু মন
থাকে ফিল করছে যে ভাই ও তো গতবার ভালো করছিল, এবার কম দেওয়া ঠিক আছে, বেচারাটা ছেঁকা খাইছে, একটু দিয়ে দিই। এই যে যারা 8-9 করে যারা দিয়েছি, আমরা 8-9 করে যারা দিয়েছি, 5-এর উপরেই যারা দিয়েছি, সোজা কথা হচ্ছে 5-6 এর উপরে যারা দিয়েছি তারা অলমোস্ট সবাই হচ্ছে ফিলার। যারা 5-এর নিচে দিয়েছি তারা হচ্ছে থিঙ্কার। আবারও বলছি, যারা 6-5-6-এর উপরে দিয়েছি তারা হচ্ছে ফিলার, যারা 5-এর নিচে দিয়েছি তারা অলমোস্ট সবাই হচ্ছে থিঙ্কার। তারা লজিক্যালি দিয়েছেন, ভাই তুমি 5 পাওয়ার যোগ্য, তুমি 5 পেয়েছো, তুমি 3 পাওয়ার যোগ্য, তোমার 3 দিয়েছি, তুমি তো কিছুই পড়ো নাই ভাই, তোমার 0 দেওয়া দরকার, তোমার 0ই দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাটাই হচ্ছে আপনি একবার ফিল করে দেখেন আপনি কি থিঙ্কার অর ফিলার। ঠিক আছে, যারা 5-এর উপরে যারা দিয়েছে, যারা 5 দিয়েছে তারা হচ্ছে কাইন্ড অফ তারা থিঙ্কারই বলা যাবে, তাদেরকে থিঙ্কারই বলা যাবে। যারা 6 দিয়েছে তারা ফিলার হবে, কারণ 5-এর নিচে হচ্ছে থিঙ্কার আমি বলতে পারি, কারণ হচ্ছে আপনারা খুব লজিক্যালি চিন্তা ভাবনা করে দিয়েছেন। আর ফিলার যারা, তারা হচ্ছে 5-এর উপরে চিন্তা ভাবনা করে দিয়েছেন। আসেন একটু সামনে আগাই যে কিভাবে যারা থিঙ্কার তার সাথে কিভাবে ডিল করবেন, আর যারা ফিলার তাদের সাথে কিভাবে ডিল করবেন। আপনি যদি জেনে যান যে এই মানুষটা একটু মানে মন নরম, ও যে কোনো সিচুয়েশনেই তাকে একটু বেশি বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করে, অথবা যে এই মানুষটা ভাই এর কোনোভাবে পার পাওয়া যাবে না, এই টিচারের তো ভাই যত কিছুই করি না কেন পার পাওয়া যায় না ভাই। ঠিক আছে ভাই, 10 একই কথা, অ্যাবাভ 5 হলেই হচ্ছে আপনি ফিলার হয়ে যাবেন, অ্যাবাভ 5 হলেই ফিলার হয়ে যাবেন, বিলো মানে 6 এর নিচে হলে আপনি থিঙ্কার হয়ে গেলেন কাইন্ড অফ। এটা একেবারে 100% লজিক্যাল না আর কি। 5 তো হচ্ছে মিডল ম্যান, আপনি মাঝামাঝি দিয়েছেন, আপনি একটু মাঝে থাকতে চান। বাট আরেকবার একটু নিজে চিন্তা করেন, 5 আমার মনে হয় না আপনি আসলে 5 দিতে চান, আপনি হয় 4 দিতে চান নাহলে 6 দিতে চান, এরকম হওয়ার কথা। ঠিক আছে, সো আসেন থিঙ্কার এবং ফিলার যারা আছি আমরা, যারা বুঝে যাব যে তারা থিঙ্কার, তারা মোর লজিক্যাল, মানে লজিক দিয়ে লজিকের বাইরে কোনো কথা নাই, ভাই সরি তুমি যা করছো তাই পাইছো। ফিলার হচ্ছে এরা একটু কেয়ারিং একটু বেশি নেয়, এরা টেক কেয়ার করে বেশি, এরা একটু অন্যের ভাবে চিন্তা করে বেশি, অন্যের জন্য এই যে সিম্পেথির জায়গাটা একটু বেশি, এরা হচ্ছে এরকম। So আপনি যখন চারপাশে বন্ধুদের মাঝে দেখবেন এরা তো কোনো লজিক ছাড়া কোনো জিনিস বুঝাই লাভ নাই ভাই, এ তো কোনো কোনো জায়গায় ছাড় দেয় না, তাহলে এ হচ্ছে থিঙ্কার। সুতরাং তাকে কিভাবে ডিল করবেন দেখেন, তার সাথে যেটা করবেন, থিঙ্কার যারা আছে তারা সাধারণত ফিলারের সাথে যখন আপনি ডিল করবেন, ঠিক আছে, কিভাবে করবেন, আপনি যখন থিঙ্কারের সাথে করবেন তখন খুব স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন, তার সাথে লজিক্যাল কথাবার্তা বলবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন লজিক দিয়ে, ঠিক ওই আগের মতো করে তাকে নাম্বারে ফিগারে কথা বলবেন। তার সাথে হচ্ছে ভয় দেখায় কথা বলার দরকার নাই, তাকে মানে চাপাচাপির দরকার নাই, মিথ্যা বলার দরকার নাই, তাকে সত্যি কথা বলেন, বলে হচ্ছে তার কাছ থেকে স্বাভাবিকভাবে কাজটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তার কাছ থেকে কখনো আপনি সিম্পেথি আশা করার কিছু নেই, তার সাথে লজিক্যাল কথাবার্তা বলেন। ফিলার যারা আছে তার সাথে আপনি একটু এপ্রিসিয়েট করেন, তার সাথে একটু কথা বলে হাসি দিয়ে চেষ্টা করেন, তাকে একটু হাগ দেওয়ার চেষ্টা করেন, হাসি দেওয়ার চেষ্টা করেন, হ্যান্ডশেক করেন, তার সাথে একটু মজা করেন, তার সাথে তার ফিলটা শেয়ার করেন, আপনার ফিলিংসটা তার সাথে শেয়ার করেন, দেখবেন ফিলার উইল বি হ্যাপি, থিঙ্কারের সাথে লজিক্যালি কথা বলে দে উইল বি অলসো হ্যাপি। ঠিক আছে, সো আপনাকে ডিল করতে হবে হচ্ছে এইভাবে থিঙ্কার এবং ফিলারের সাথে। এবার সামনে আসি যে আপনারা যারা থিঙ্কার, আপনাদের জন্য টিপস হচ্ছে ভাই খুব মানে একেবারে 1-2 দিয়ে থাকাটাও ঠিক না। ঠিক আছে, একটা একই সাথে আপনি একটা মানুষকে 2 দিয়েছেন, সে কিন্তু গতবার ভালো ছিল, আমরা কিন্তু একেবারে তাকে ফেলে দিতে পারি না। তো আপনি চাইলে একটু বাড়িয়ে দেন, 4 দিতে পারেন, 5 দিতে পারেন, যেটা অনেকেই দিয়েছেন, 4-5 দিতে পারেন, 6 দিলে একটু বেশি হয়ে যায়। ঠিক আছে, কারণ সে তো ভালো করে নাই, 4-5 দিয়ে তাকে ইনফ্লুয়েন্সও করতে পারেন, আবার তাকে হচ্ছে তুলে আনার জন্য একটু মানে সোজা কথাই হচ্ছে আপনি সবসময় খুব লজিক্যাল হলেই হবে না, আপনাকে একটু ফিল করতে হবে। হয় না যে একটা মানুষ মনে করেন একটা ট্রেনিং এর ক্লাসরুমে সে ঢোকার আগে সে হয়তো এসে মনে করেন আপনি এখন ফর এক্সাম্পল এই জুম সেশনে আমরা হয়তো ওয়েটিং রুম অন করে দিলাম, যদিও এটাতে এখন ওয়েটিং রুম অন নেই, ধরে নেন আমরা ওয়েটিং রুম অন করে দিলাম। তো আপনি চাইলেই কি করতে পারবেন না, ট্রেনিং এ ঢুকতে পারবেন না। কোনো একজন ওয়েটিং রুমে এসে বসে আছে এবং আমি তাকে বললাম, এসে মনে করেন এই সময় আসলো, আমরা ট্রেনিং এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এই পর্যায়ে কোনো একজন এসে বললো যে আমি ঢুকতে চাই, আমি তাকে বললাম যে ভাই সরি ট্রেনিং শেষ, ঢুকা যাবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার এমনও হতে পারে যে আমি তখন ফিল করলাম আচ্ছা এই মানুষটা হয়তো সারাদিন ব্যস্ততা ছিল বা জ্যামে পড়েছিল বা রাস্তার মাঝে ছিল কিংবা নেটের সমস্যা ছিল কিংবা ইন্টারনেটের সুযোগ পায় নাই বা হচ্ছে তাকে অনেক কিছু সাফার করে, অথবা মোবাইল ফোনে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল, মোবাইল ফোন হয়তো স্মার্টফোন ছিল না, হয়তো আরেকজনের মোবাইলে জুম সেট আপ করে করেছে, অনেক কিছু হতে পারে, আমি তাকে ফিল করে একটু গ্রহণ করে নিলাম। শেষ বেলায় যা ফিল করবে সেটাও তো সে একটু শিখতে পারবে, প্রথম দিকে হয়তো না পারুক। তো এই যে জায়গাটা একটু ফিল করতে হবে, আপনাকে এটাও ফিল করতে হবে যে ট্রেনিং এর অর্ধেকে সে কি শিখবে, আবার এটাও ফিল করতে হবে যে নো প্রবলেম শেষ দিকে তো কিছুটা হলেও শিখবে। একবারে
এ এখন এসে কি শিখবে, সুতরাং ঢুকার দরকার নাই বলে থামিয়ে দেওয়ার কিছু নেই। আপনাকে একটু মিডল পন্থায় চলে আসতে হবে এই জায়গায়। দুইজনকে, থিঙ্কার এন্ড ফিলার, দুজনের জন্য এই জিনিসগুলো হচ্ছে আপনার কি বলা যায় টিপস। ফিলার যারা আছেন আপনাদের জন্য একটা জিনিস একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা সাধারণত কাউকে না বলতে পারেন না, এই জিনিসটা ভালো না। এই ছেলেটা, আমি না হয় প্রেম করে বেকা হয়ে গেছি তাই বলে আপনি আমাকে 9 দিয়ে দিবেন, ইটস অ্যাবসলিউটলি নট এ গুড প্র্যাকটিস, ঠিক আছে? সো এটা করা যাবে না, আপনি আমাকে 8 এ 10 এ 9 দেওয়া যাবে না, আপনাকে একটু নো বলা শিখতে হবে, আপনাকে একটু কম দেওয়াটা শিখতে হবে, ঠিক আছে? না হলে মানে মনে করেন যে জীবনে যা কামাবেন সব নিয়ে চলে যাবে অন্য মানুষে, ঠিক আছে? আপনাকে একটু থামতে হবে, একটু আপনাকে আপনার বলা যায় যে কি বলা যায় যে একটু থিঙ্কার হওয়ার চেষ্টা করতে হবে। 100% হতে হবে আমি বলছি না, একটু থিঙ্কার হতে হবে। আর যারা থিঙ্কার তাদেরকে একটু ফিলার হওয়ার চেষ্টা করতে হবে। সো আসেন এবার এখানে যারা যারা আছেন অলরেডি ফিল করে ফেলেছেন, কেউ থিঙ্কার কেউ ফিলার। সি, একটা মানুষের দুইটা গুণ থাকেই, আপনি থাকা ভালো খাওয়া বন্ধ না, দুইটা গুণই আপনাদের আমাদের এখানে যারা আছে সবার আছে, আমাদের সবার আছে। আমরা কেউ 100% থিঙ্কার না, কেউ 100% ফিলার না, খুব রেয়ার কিছু মানুষ ছাড়া। সো আপনি হয়তো 90% থিঙ্কার 10% ফিলার, কিংবা আপনি 95% ফিলার 5% থিঙ্কার, এটা আমরা সবাই আছি না। আপনি যদি ফিলার না হতেন তাহলে আপনি আমাকে 2 দিতেন না, আপনি আমাকে 0 দিতেন। আপনি যদি থিঙ্কার না হতেন, আপনি যদি মানে আপনি যদি আপনার ভিতরে যদি মিনিমাম থিঙ্কিং এর সেন্স না থাকতো তাহলে আপনি আমাকে 10 এ 10 দিতেন, আপনি আমাকে 8-9 দিতেন না। সবার মাঝে আছে এটা, আমরা সবার মাঝে আছে, কেউ কিন্তু আমরা 10 এ 10 দিইনি। 10 এ 10 দিলে আমি 100% ফিলার হয়ে যেতাম, ঠিক আছে? সো এখানে যারা আছে এরা এতটা আমরা এটা খুব কম, খুব রেয়ার মানুষ, একেবারে হয় না সেটা বলবো না, বাট রেয়ার। রেয়ার 100% থিঙ্কার, 100% ফিলার, 100% এক্সট্রোভার্ট, 100% ইন্ট্রোভার্ট, এগুলো হতে পারে, এটা খুব রেয়ার, ঠিক আছে? হতে পারে না এটা বলবো না, বাট রেয়ার। সো আপনারা যারা থিঙ্কার তারা লিখে ফেলুন টি, এবং যারা ফিলার তারা লিখে ফেলুন এফ। ওই যে IN অথবা EN, তারপরে এখন টি হতে পারে অথবা এফ হতে পারে। পাশাপাশি সুন্দর করে এফ অথবা এন লিখে, টি অথবা এফ লিখে ফেলুন। যারা মোর লজিক্যাল, যারা 1 2 4 দিয়েছেন তারা 2 লিখে ফেলুন 5 পর্যন্ত, এবং যারা দিয়েছেন তারা ফিলার লিখে ফেলুন। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এনজয় করছেন, এটা সত্যি ভালো লাগছে। সো আপনারা লিখে ফেলেছেন, আমি একটু সামনে আগাই। আমার বাবুগুলো খুব কান্নাকাটি করছে। আমার হয় কি, আসলে আমি একটা লাইভ করি, আমি জানি না আপনারা দেখেন কিনা, আমার একটা পেজ আছে কনকর উইথ কাইম ইসলাম সোহেল, রিকোয়েস্ট করবো সবাইকে কানেক্ট হতে। প্রতি সপ্তাহে মজার মজার কিছু লার্নিং টিপস আমিও ওখানে চেষ্টা করি শেয়ার করতে। আপনাদের রিসেন্টলি আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করছি, নেটওয়ার্কিং এন্ড আদার্স জিনিসগুলো নিয়ে। সো কনকর উইথ কাইম ইসলাম সোহেল, আপনাদের ব্রেন শেয়ারও আমি প্রায় সময় আশরাফুলের কাছে, আশরাফুল কৃতজ্ঞতা আপনার কাছে, আমার পেজটাকেও আপনি অনেক প্রমোট করেন আপনার এখানে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা আছেন একটু লাইক করে আমার সাথে কানেক্ট হয়ে যাবেন। পেজের নাম ওই যে কনকর উইথ কাইম ইসলাম সোহেল, আপনারা ব্রেন শেয়ারই পেয়ে যাবেন। আশরাফুলকে একটু রিকোয়েস্ট করব যদি ইয়ে করে দেন আর কি, সবাইকে একটু যদি শেয়ার করে দেন আমার পেজটা। তো আমি ওই পেজে প্রতিদিন চেষ্টা করি একটা নতুন কিছু জানার জন্য, আর প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমরা এখানে শেয়ার করি, একটা লাইভ সেশন করি, আর হচ্ছে একটা করে ভিডিও ছোট ছোট ক্লিপস 3-4 মিনিটের ক্লিপস আমরা শেয়ার করি। আজকে এই সপ্তাহে একটা মজার ক্লিপ শেয়ার করেছি, মিরর ইমেজ থিওরি, আপনারা একটু শুনে নেবেন। মিরর ইমেজ থিওরিটা অসাধারণ একটা জিনিস। কেন বলেছি এটা এখানে শেয়ার করব না, আজকের ট্রেনিং এর সাথে মিরর ইমেজ থিওরিটার অনেক মিল আছে। সো 3 মিনিটের একটা ছোট্ট ভিডিও একটু দেখে নেবেন, অথবা আমার ইউটিউবেও আছে, ইউটিউবে কাইয়ুম ইসলাম সোহেল, আপনারা তো আমার নামটা দেখতেই পাচ্ছেন, সেম নামে আমাকে খুঁজে পাবেন হচ্ছে ইউটিউবে, ওখানেও আমার সব ভিডিওগুলো দেওয়া আছে। ওকে, তো সামনে আগাই, আমরা প্রচুর সময় নিয়ে নিয়েছি। বলছিলাম হচ্ছে আমার বাবুদের কথা, যে প্রতি সপ্তাহে আমি একটা লাইভ করি, আমার এমন কোনো লাইভ নেই, আমি এখন পর্যন্ত 11টা সপ্তাহ পার করেছি, 11টা সপ্তাহে 11টা লাইভ করেছি, এমন কোনো লাইভ সেশন নেই যে জায়গাতে আমার বাবুদের চিৎকার শোনা যায়নি, আমার বাবুদের গল্প শোনা যায়নি, কথা শোনা যায়নি। তো আজকে ট্রেনিং এও আমার বিশ্বাস আপনারা আমার সাথে সাথে আমার বাবুদের ভয়েসও শুনতে পাচ্ছেন। সো এটাকে একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখে নেবেন, এটাকে একটু এনজয় করে নেবেন, দুটাই করে নেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু সামনে আগে, আমরা আরেকটা গল্প বলি। তো সবাই আছি না, সাথে আছি তো? আর একটা গল্পের মধ্যে দিয়ে যেতে চাচ্ছি, সর্বশেষ গল্প এটা। জি ভাইয়া। গ্রেট। সো আমি মনে করেন এটা হচ্ছে একটা কর্পোরেটের গল্প, কেস স্টাডি আমি আপনাদেরকে দিতে চাচ্ছি না, কর্পোরেট স্টাডিতে না গিয়ে আমরা একটু মানে ক্যাম্পাস লাইফের একটা গল্প শেয়ার করি। ওকে, রিলেভেন্ট হতে পারে। ওকে, আসেন। মনে করেন আপনাদের মধ্যে আপনার টিচার
মনে করেন যেহেতু এখন আমরা অনলাইনে ক্লাস করি, আমাদের অনলাইন ক্লাসে কি হলো, হঠাৎ করে আজকের এই আমাদের ট্রেনিং সেশন শেষ হওয়ার পরই আপনাকে কি করলো, আপনার কোর্স কোঅর্ডিনেটর বা যিনি আছেন ইউনিভার্সিটি টিচার, তিনি আপনাকে মেল করলেন যে তোমাকে আগামী 7 দিনের মধ্যে, আজকে কয় তারিখ, 11 তারিখ, সুতরাং আগামী 18 তারিখের মধ্যে তোমাকে হচ্ছে একটা মনে করেন আমি আপনাদের সাথে আজকে মনে করেন আমি আপনাদের কোর্স কোঅর্ডিনেটর, সো আমি আপনাদেরকে আজকে দায়িত্ব দিলাম 18 তারিখে হচ্ছে পুটিং ইউর পার্সোনালিটি বা 16 পার্সোনালিটি টাইপের উপর তোমাদেরকে আজকে যে ট্রেনিংটা করানো হলো, সুতরাং এটার উপরে হচ্ছে একটা ব্রিফ সামারি তৈরি করে আমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে সবাইকে। আমরা এখানে যে 54 জন আছি সবাই জন্য এটা দেওয়া হলো। এটা হচ্ছে কাজ যে সবাই প্রেজেন্টেশন রেডি করে আমাকে কি করতে হবে, 18 তারিখে সাবমিট করতে হবে। মেল করবেন আপনারা সবাই। ওকে, গ্রেট। সো আপনাদের মধ্যে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ ধরেন মিস্টার রাহিম, তিনি করেন কি, এই কাজটা পাওয়ার পর তিনি করেন কি, যে চিন্তা করে ওকে ঠিক আছে, আমার যেহেতু 7 দিন হাতে আছে, সো নো ওয়ারি, তাহলে যেটা করতে হবে, আমি আগামী একদম মনে করেন যে আগামী 3 দিন খুব মজা করে হচ্ছে বা সময়টা কাজ করে দিব, আমি একটু ঘুরে ঘাড়ে আসবো। আমি যেহেতু অলরেডি অনেকদিন হচ্ছে এই আজকের ট্রেনিংটা অনেক লম্বা সময় ধরে 2-2.5 ঘন্টা ট্রেনিং করাইছে স্যার, তারপরে হচ্ছে আজকে কতদিন ধরে বাসার বাইরে বের হচ্ছি না, এই করোনা সময়গুলো নষ্ট করতেছে, যেহেতু একটা ট্রেনিং কি যে বলে প্রেজেন্টেশন বানাইতে হবে, মাথাটা ঠিক করতে হবে, ফ্রেশ করতে হবে, যাই একটু ঘুরে আসি বন্ধু বান্ধব নিয়ে, যে যেখানে আছি নিজের এলাকায় কোনো একটা ঘোরার জায়গা থেকে গিয়ে একটু ঘুরে আসি, ঠিক আছে? সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটু ঘুরে গাড়ে এসে আপনি বলবেন যে ঠিক আছে, তাহলে 1 সপ্তাহের মধ্যে প্রথম 4 দিনের কাজ হচ্ছে আমি একটু ঘুরে গাড়ি আসি, মাথাটা একটু ঠান্ডা করি, ফ্রেশ করি, তারপরে বাকি 3 দিন মিলে প্রেজেন্টেশন একটা জমায়ে বানায় দিব। তারপরে আপনি 4 দিন ঘুরে ঘাড়ে এসে বাকি 3 দিনের মধ্যে চিন্তা করেন আচ্ছা ঠিক আছে একটু ঘুরে আসছি, একটা দিন একটু চিন্তা করে ঠান্ডা মাথায় বসি, কালকে থেকে ধরবো না। তারপর প্রেজেন্টেশনের আগের রাতে ধুমায়া বৈশা সারা রাত ধরে জেগে থেকে ওই সারা রাতে সুন্দর করে একটা প্রেজেন্টেশন বানিয়ে পরের দিন হচ্ছে আপনি আমাকে একটা মেল পাঠিয়ে দিবেন। তার আগ পর্যন্ত আপনি পুরো 7 দিন বিন্দাস ঘুরে ঘাড়ে বেড়ালেন, অথবা শেষ মুহূর্তে 1 দিন বা 2 দিন খেটে টেটে আপনি একটা প্রেজেন্টেশন বানিয়ে দিলেন। আরেক ধরনের আছে যিনি যখন চিন্তা করে যে আমাকে যখন একটা কি করা হয়েছে, কাজ দেওয়া হয়েছে, সো সেই কাজটাকে কি করতে হবে, আমি যখন হাতে পেয়েছি তাহলে আমার হাতে যেহেতু 7 দিন আছে, তাহলে আমাকে যেটা করতে হবে আজকে আমি বসে যাব, বসে হচ্ছে কি কি যে ট্রেনিংটা করেছি সেটার উপর একটু ভালো করে দেখতে হবে, আউটলাইনটা দাঁড় করাতে হবে, প্রেজেন্টেশনের স্লাইডটা কিভাবে বানাবো, কত স্লাইডের বানাবো, ঠিক আছে? প্রথম 2 দিনে একটা স্লাইডের আউটলাইন দাঁড় করাবো, তারপরে 2 দিনে হচ্ছে কোর্স কন্টেন্ট গুলো ঢুকাই দিব, তারপরে ঘষা মজা করে স্যারের কাছে 7 দিনের দিন পাঠিয়ে দিব। দুই ধরনের মানুষ আছে এখানে। এক ধরনের হচ্ছে শেষ মুহূর্তে, শেষ দিনের আগের দিন অথবা শেষ দিন রাতের বেলা বৈশা ধুমায়া কাজ করে একটা প্রেজেন্টেশন সুন্দর করে দাঁড় করিয়ে পাঠিয়ে দেয়। আরেকজন হচ্ছে যে সে এখন পেয়েছে, ওকে এখন থেকে কাজে লেগে পড়ছে, একদম ধুমায় ভালো করে কাজ টাজ করে শেষ দিকে এসে একটু রিল্যাক্স করে সে হচ্ছে প্রেজেন্টেশনটা পাঠিয়ে দেয়। আছি না আমরা এখানে এরকম দুই ধরনের মানুষ নাকি? অন্য কেউ আছে? ইয়েস নো বলেন, একটু লিখে যাই দেখি কে কে আছি। শেষ দিনে কাজ করি, ইয়েস, ওকে, আমরা দুই রকম ভাবেই আছি, রাইট? ওকে, গ্রেট গ্রেট। ফারুক সাহেব আছেন, ওকে, অনেকেই আছি। তাহলে এখানে হচ্ছে দুই ধরনের মানুষ। এক ধরনের হচ্ছে যে রিল্যাক্স করতেছে, কফি শপে যেতে পারে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারে, তারপর আস্তে ধীরে শেষ মুহূর্তে কাজ করবো। আরেকটা হচ্ছে হাতে কাজ পাইছি মানে হচ্ছে দমাদম প্রথম দিকে কাজ শেষ করে দিব, শেষ দিকে এসে হচ্ছে একটু আরাম করার চেষ্টা করব। তাহলে এই দুজনের কম্পারিজন যদি করি, তাহলে পার্সিভার নামে একজন ভদ্রলোক, যেটা আমরা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পার্সিভার ক্যারেক্টার, সে হচ্ছে ডেডলাইনটা ফলো করে কাজ করে, কত দ্রুত ডেডলাইনটাকে মিট করতে পারবে। তারপরে হচ্ছে একেবারে শেষ মুহূর্তে ডেডলাইনটাকে সে কি করে, শেষ মুহূর্তে ডেডলাইনটাকে ফিল করে, লাস্ট মিনিটের প্রেসারটাকে সে খুব এনজয় করে, ঠিক আছে? সে হচ্ছে ফ্লেক্সিবলি কাজ করা পছন্দ করে, এত প্রেসার নিয়ে কি হবে, শেষ মুহূর্তে ক্লাস করা পছন্দ করে, ঠিক আছে? এবং সবকিছুকে সে লাস্ট মিনিটের জন্য রেখে দেয়, ঠিক আছে? তাহলে আরেকটা হচ্ছে যার আছে, তারা হচ্ছে কি খুব গুছিয়ে কাজ করে, শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে, প্রথম দিক থেকে কাজটা শুরু করে কিভাবে কাজ করে, গোলটাকে নিয়ে কাজ করে, সুন্দর করে আউটলাইন দাঁড় করিয়ে কাজ করে, সবচেয়ে সুন্দর ইনফরমেশন গুলোকে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করে, প্রতিদিন একটু একটু করে কাজটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। এই যে দুই ধরনের মানুষ, একটা হচ্ছে পার্সিভার আর একটা হচ্ছে যার। পার্সিভার যারা, তারা হচ্ছে লাস্ট মুহূর্তে লাস্ট মিনিটে ডেডলাইনটাকে মিট করতে পছন্দ করে। যার হচ্ছে প্রথম দিন থেকে কাজটাকে কি করে, সে গুছিয়ে করে শেষ মুহূর্তে গিয়ে সে রিল্যাক্স হতে পছন্দ করে। আমরা কারা কারা আছি এখানে পার্সিভার, কারা কারা যার? লিখি, আমরা একটু লিখে ফেলে জানিয়ে দিই। ওয়াও, আশরাফুল ইসলাম পার্সিভার, যার পার্সিভার, ওয়াও, পার্সিভার বেশি পাচ্ছি, যার একটু কম পাচ্ছি। ওকে ওকে, গ্রেট গ্রেট, যার দুজন পেয়েছি, টিচার, ওকে ওকে, গ্রেট। সো সামনে চলে যাই আমরা। আসেন,
আমরা যেহেতু যে বুঝে গেলাম যে কে পার্সিভার আর কে জাজার। পার্সিভার মানে হচ্ছে যিনি একটু ডেডলাইনটাকে ফ্লেক্সিবলি কাজ করেন, শেষ মুহূর্তে গিয়ে প্রেসার নিয়ে কাজ করেন। জাজার হচ্ছে প্রথম থেকেই হচ্ছে কাজটাকে গুরুত্ব দিয়ে প্রথম থেকেই সে টাইমলাইন ঠিক করে গোল ওরিয়েন্টেড কাজ করে। তাহলে আমি জেনে গেলাম যে আমার মধ্যে, বন্ধুদের মধ্যে বা আমার পরিচিতদের মধ্যে বা আমার কলিগের মধ্যে এমন কেউ যদি থাকে যে হচ্ছে কি করে, যে একবারে শেষ বেলায় কাজটা করে, সে হচ্ছে পার্সিভার। আর যে হচ্ছে একেবারে প্রথম থেকে কি করে একদম গুছিয়ে কাজ করে, সে হচ্ছে জাজার। সো পার্সিভার যদি কেউ থাকে ভাই, ও হচ্ছে এরকমই। আপনি যদি তার পিছনে লেগে থাকেন, ওই তুমি কাজটা করছো কিনা, তোমার কাজটা হয়েছে কিনা, তুমি কাজটা শুরু করো নাই কেন, আপনি এগুলা বললে সে শুধু শুধু মন খারাপ করবে, কাজটা ঠিকভাবে করবে না। আপনাকে তার ওই যে সময়টাকে এনজয় করছে সেটাকে আপনার এপ্রিসিয়েট করতে হবে, সেটাকে আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে? সো ওই সময়গুলোতে আপনি চাইলে যেটা করতে পারেন, তাকে হেল্প করতে পারেন, ডিসিশন লেখার জন্য নয়, থিঙ্কিং এর জন্য তাকে থিঙ্কিং এর থট দিতে পারেন, ফুড ফর থট দিতে পারেন, তাকে আপনি বিভিন্ন গল্প মাঝে দিয়ে নিয়ে যেতে পারেন, একটু সাহায্য করতে পারেন, তাকে তার ফ্লেক্সিবল টাইমটাকে আপনি অ্যালাউ করতে পারেন। এই জিনিসগুলোকে আপনি যদি করেন, তাহলে পার্সিভারদের সাথে আপনি অসাধারণভাবে কাজ করতে পারবেন। জাজারদের বেলায় আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি পার্সিভার হন আর আপনার অপর প্রান্তে যদি জাজার হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি তাকে এটা বলা ঠিক হবে না যে চল ঘুরে আসি, কাজ পরে করলে হবে। কারণ জাজার কিন্তু প্রথমেই কাজ করবে, তারপর আপনাকে ঘুরতে সময় দিবে। সো পার্সিভার সময়কে ভ্যালু দিচ্ছে, তার লেখালেখি করতেছে, নোট নিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে নিজের মতো কাজ করছে। সো তাকেও আপনাকে সেভাবে এপ্রিসিয়েট করতে হবে। প্রথম থেকে কাজ শুরু করলে ভেরি গুড, সুন্দর করে কাজ শুরু করে দিয়েছেন, দ্যাটস ভেরি গুড। আপনি সেটাকে এপ্রিসিয়েট করেন, তাকে সুন্দর করে আপনি এই প্ল্যান করছে, প্রোগ্রাম করছে, আপনি তাকে সেটাকে নিয়ে মানে ব্লেম করার কিছু নেই, তাকে নিয়ে মজা করার কিছু নেই, আর এই কাজ শুরু করে দিচ্ছিস বেটা, জীবনটা তো এনজয় করতেছিস না, এগুলো বলার কিছু নেই। এই জায়গাটা থেকে আপনাকে বের হতে হবে, ঠিক আছে? সো আপনারা যারা পার্সিভার এবং জাজার অলরেডি বুঝে গেছেন। তো যারা পার্সিভার তাদের জন্য আমার টিপস হচ্ছে যে ভাই, সব সময় লাইফটাকে এনজয় করার কিছু নেই। মনে করেন আমি হঠাৎ করে 7 দিনের ডেডলাইনটা হঠাৎ করে আপনার চতুর্থ দিন এসে আপনাকে বললাম আজকেই তোমাকে কি করতে হবে, সাবমিট করতে হবে, আপনি কি করবেন? আপনি তো হাতই দেন। তো যিনি জাজার তিনি তো অলরেডি প্রায় 90% কাজ শেষ করে ফেলেছে, তার জন্য আজকে সাবমিট করাটা খুব ইজি হবে, কিন্তু আপনার জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ মিস্টার শাহিদুল, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি অনেক ইমপ্রেসড আপনাদের এই সাড়াগুলো পেয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে যারা পার্সিভার, একটু রিকোয়েস্ট করব হচ্ছে আপনারা ডেডলাইনটাকে শেষ বেলায় আপনারা এনজয় করেন, দ্যাটস ট্রু, বাট প্রথম থেকে একটু একটু করে গুছিয়ে নেন। বাইরে ঘুরতে যান, কোনো সমস্যা নেই, বাট প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে আপনার যে কাজটা বা যে ডেডলাইনটা থাকে বা যে সময়টুকু থাকে সেটা শেষ মুহূর্তে করব, এটা ভাবার কিছু নেই। সো একটু আপনারা কি করবেন, আগে থেকেই একটু শুরু করা দরকার বা শুরু করলে ভালো হয়। আবার যারা আছেন তাদেরকে আমি বলবো হচ্ছে ভাই, একেবারে লাইফটাকে এত টাইট শিডিউল বা টাফ বানিয়ে ফেলার কিছু নেই, মাঝে মাঝে একটু এনজয় করতে হয়, আপনাকেও মাঝে মাঝে একটু পার্সিভার হতে হয়। সো পার্সিভার হওয়ার চেষ্টা একটু করবেন, পুরো দমে না। কারণ হচ্ছে দুটোরই গুণ আছে, দুটোরই দোষ আছে, পার্সিভারেরও যেমন আছে, জাজারেরও আছে। মনে করেন যারা জাজার তারা কাজটা কি করে ফেললো, মনে করেন যে একেবারে প্রথম দিকে রেডি টেডি করে রেডি হয়ে গেল, প্রথম 3 দিনের মাঝখানের কাজ শেষ। চতুর্থ দিন আমি এসে আপনাকে বললাম যে ভাই এইভাবে না, কাজটা আমি আবার নতুন ভাবে প্ল্যান করছি, অন্যভাবে করো। তাহলে পার্সিভার কি করবে, ইয়ে আমার তো হাতে সময় অনেক আছে, আমি তো কাজই শুরু করি নাই, যে কাজই দিবা সেটাই আমি ভালো করে করতে পারবো। আর যাজারের জন্য মন খারাপ হয়ে গেল, একদম মন খারাপ হয়ে যাবে, আমি এটা কি করলাম, আমি একটা প্রেজেন্টেশন বানাইলাম, আমি একটা সবকিছু করে ফেললাম, এখন আবার নতুন করে বানাইতে হবে। সো আপনি কি করছেন, লাইফটাকে এনজয় করার সুযোগ পাচ্ছেন না। সো এর আপনাকে একটু এনজয় করতে হবে, দুটোই করতে হবে। সো দুজনের জন্য সাজেশন হচ্ছে পার্সিভারকে সবগুলোর বেলায় আমরা দেখতে পাচ্ছি 100% কোনো কিছুই ভালো না, একটু আপনাকে কি হতে হবে, ব্ল্যান্ড হতে হবে, ওই যে আপনাকে জুসটা হতে হবে, আপনাকে একটু লাচ্ছি হতে হবে, ঠিক আছে? অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট মিলাতে হবে। পার্সিভার হলে জাজারের ইনগ্রেডিয়েন্টে মিলাতে হবে, জাজার হলে পার্সিভারের ইনগ্রেডিয়েন্টে মিলাতে হবে, তখন এটা অনেক টেস্টি হয়ে যাবে। সো আপনি কোনটা, পার্সিভার অর জাজার? থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শাহিদুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আপনারা পার্সিভার এবং জাজার, যদি পার্সিভার হন তাহলে পি লিখে ফেলুন, জাজার হলে জে লিখে ফেলুন। সো আমার মনে হয় 4টা ওয়ার্ড পেয়ে গেছেন সবাই, তাই না? সবাই 4টা ওয়ার্ড পেয়ে গেছি আমরা। এখানে কেউ আছে এরকম যে 4টা ওয়ার্ড একসাথে পাই নাই? সো আমরা এই যে 4টা ওয়ার্ড এখান থেকে পেয়ে গেছি। আমরা এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট ই এবং আই আমরা হয়েছি। তারপরে হচ্ছে সেন্সর ইনটুইটিভ এস অথবা এন হবে, থিঙ্কার অর ফিলার টি অথবা এফ হবে, জাজার অর পারসিভার জে অর এফ হবে। আমরা সবাই পেয়ে গেছি না? ভেরি গুড, ফার্স্ট জাহিদ হাসান দিয়েছেন ইএনএফপি। এই যে আসেন এখানে দেখেন এই 16টা পার্সোনালিটি টাইপ
আপনারা এখানে যারা আছেন এই 16টা বক্স থেকে আপনাদের গুলো হয়েছে। দেখেন তো একটু মিলিয়ে এর বাইরে কারো হয়েছে কিনা, এর বাইরে হওয়ার সুযোগ নেই, সবাই হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, ওয়াও। ইএনটিপি, ভেরি গুড, ভেরি গুড। ইএসএফপি, ই মানে হচ্ছে এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্টটা একটু আগেই থাকে, দেখেন এক্সট্রোভার্টটা কিন্তু ধুমাইয়া লিখছে, ইন্ট্রোভার্টটা কিন্তু এখন পর্যন্ত শুরু করে নাই। এই যে দুইজন লিখেছে, এক্সট্রোভার্টরা অলরেডি অনেক লিখে ফেলেছে, ইন্ট্রোভার্টরা এখনো বসেই আছে। সো আমরা এই 16টা পার্সোনালিটি টাইপ আমরা পেয়ে গেছি, তাই না? এবার আসেন আমরা একটু সামনে আগাই, যে যার পার্সোনালিটি টাইপটাকে আমরা একটু সামনে নিয়ে আসি। আমরা এখন একটু ব্যাখ্যা করব যে কোন পার্সোনালিটি টাইপের সাথে কি ধরনের জব, কার কি ধরনের জব করা উচিত, কোন ধরনের জব হলে তার সাথে সুইট করবে ভালো, আমরা এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, গ্রেট, সামনে আসেন। সো যার আইএসটিজে হয়েছেন, আইএসটিজে যারা আছেন তারা অডিটর, অ্যাকাউন্টেন্ট, চিফ ফিনান্সিয়াল অফিসার, ওয়েব ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনারা এই চাকরিগুলো আপনাদের জন্য, মানে এই 5টা চাকরি না, এরকম আপনারা যারা চাকরি আছেন এই চাকরিগুলো হচ্ছে আপনাদের জন্য। অডিটর মানে হচ্ছে খুব আপনারা মানে হিসাব নিকাশ নিয়ে খুব পছন্দ করেন, অ্যাকাউন্টেন্ট, চিফ ফিনান্সিয়াল অফিসার, গভর্নমেন্ট এমপ্লয়ি আপনারা খুব রাগী রাগী মানুষ হবেন, আপনারা একদম সরি রাগী না, মানে খুব হিসাব নিকাশ প্রিয় মানুষ হবেন, এই জন্য আপনারা হচ্ছেন এই কাজগুলো করবেন। আইএসটিজে যারা যারা আছেন, যারা আইএসএফজে আছেন, আইএসএফজে হচ্ছে ডেন্টিস্ট হতে পারেন, তারপর হচ্ছে স্কুল টিচার হতে পারেন, লাইব্রেরিয়ান হতে পারেন, ফ্র্যাঞ্চাইজি ওনার হতে পারেন, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হতে পারেন। এগুলোতে করলে আপনারা খুব ভালো করবেন, মানে এই জবগুলো হচ্ছে খুব ভালো করবেন। সি এগুলো ছাড়াও আরো অনেক ব্যাপার আছে, আমি আরো শেয়ার করবো। এই 5টা মানে হচ্ছে জাস্ট 5টা টপ কেরিয়ার আপনাদের সামনে নিয়ে আসছি, শুধু এই টপ 5টা কেরিয়ার নয়। আমাকে একটা মেসেজ দিয়েছেন কে যেন, আমি একটু দাঁড়ান একটু দেখে নিই, সুন্দর একটা মেসেজ দেখছি, 411টা মেসেজ অলরেডি জমেছে। ওকে, লিটন সরকার লিখেছেন ডু হোয়াট ইউ আর। নো, ডু হোয়াট ইউ আর এই বইটার মতো নয়, মানে কাইন্ড অফ, আবার হয়তো না। আমি আজকে কথা বলেছি এমবিটিআই টেস্ট নিয়ে, এমবিটিআই মায়ার ব্রিজ টেস্ট, এটা আপনারা একটু অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন। আমি এগুলো নিয়ে কথা বলবো, আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন আর একটু পরে। তো আসেন, আইএসএফজে হচ্ছে এই কয়টা 5টা জিনিস হচ্ছে টপ টপ 5 ক্যারিয়ার। তারপরে হচ্ছে আইএনএফজে যদি হন, আপনি থেরাপিস্ট বা মেন্টাল হেলথ কাউন্সিলর হবেন, সোশ্যাল ওয়ার্কার, কাস্টমার রিলেশন ম্যানেজার, এইচআর ডাইভার্সিফাই ম্যানেজার, অর্গানাইজেশন ওডি ডেভেলপমেন্ট, মানে ওডি নিয়ে কাজ করতে পারেন, কনসালটেন্ট হতে পারেন। আপনি আইএনটিজে হলে ইনভেস্টমেন্ট ব্যাংকার, ফিনান্স অ্যাডভাইজার, ইকোনমিস্ট, এক্সিকিউটিভ, সফটওয়্যার ডেভেলপার, এগুলো আপনি হতে পারেন। আইএসটিপি হলে একটু মিউট করে দিবেন, যারা আনমিউট করেছেন একটু মিউট করে দিবেন। আইএসটিপি যারা সিভিল ইঞ্জিনিয়ার, ইকোনমিস্ট, পাইলট, ডাটা কমিউনিস্ট, ইমার্জেন্সি রুম ফিজিশিয়ান, এগুলো আপনারা হতে পারেন, এগুলো টপ 5 ক্যারিয়ার। আইএসএফপি যারা আছেন ফ্যাশন ডিজাইনার, তারপরে হচ্ছে থেরাপিস্ট, মেসেজ থেরাপিস্ট, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, স্টোর কিপার, আপনারা এগুলো ভালো করবেন। আইএনএফপি যারা আছেন গ্রাফিক্স ডিজাইনার, সাইকোলজিস্ট, রাইটার, ফিজিক্স সাইকোলজিক্যাল থেরাপিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট, এইচআর ডেভেলপমেন্ট ট্রেনার, এগুলো আপনি হতে পারবেন আইএনএফপি হলে। আইএনটিপি হলে আপনি প্রোগ্রামার হতে পারেন, অ্যানালাইসিস্ট হতে পারেন, আর্কিটেকচার, কলেজ প্রফেসর, ইকোনমিস্ট হতে পারেন। ইএসটিপি যারা, তারা ডিটেকটিভ হতে পারেন, ব্যাংকার হতে পারেন, ইনভেস্টর, তারপরে এন্টারটেইনমেন্ট এজেন্ট, স্পোর্টস কোচ, এগুলো আপনি হতে পারেন। ইএসএফপি হলে চাইল্ড ওয়েলফেয়ার কাউন্সিলর, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, অ্যাক্টর, ইন্টেরিয়র ডিজাইন, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, এগুলো আপনি হতে পারেন। ইএনএফপি হলে জার্নালিস্ট, অ্যাডভার্টাইজিং ক্রিয়েটর, ডিরেক্টর, কনসালটেন্ট, রেস্টুরেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, ইভেন্ট প্ল্যানার হতে পারেন। ইএনটিপি নিয়ে হলে আপনি এন্টারপ্রেনার হতে পারেন, রিয়েল এস্টেট ডেভেলপার, অ্যাডভার্টাইজিং ক্রিয়েটিভ ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, পলিটিশিয়ান বা পলিটিক্যাল কনসালটেন্ট হতে পারেন। ইএসটিজে হলে ইন্স্যুরেন্স সেলস এজেন্ট হতে পারেন, ফার্মাসিস্ট হতে পারেন, লয়ার, জাজ, প্রজেক্ট ম্যানেজার, এগুলো আপনি হতে পারেন। ইএসএফজে হলে সেলস রিপ্রেজেন্টেটিভ, নার্স। সি এই সেলস রিপ্রেজেন্টেটিভ মানে বাংলাদেশের একেবারে দোকানে দোকানে গিয়ে সেলস রিপ্রেজেন্টেটিভ না, মানে সেলস এর ক্যারিয়ারকে বোঝানো হয়েছে এখানে। সো নার্স বা হেলথ কেয়ার হতে পারেন, সোশ্যাল ওয়ার্কার, পিআর, লোন অফিসার, এগুলো আপনি হতে পারেন। ইএনএফজে হলে অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ বা পিআর স্পেশালিস্ট, সেলস ম্যানেজার, কর্পোরেট কোচ বা ট্রেনার বা এমপ্লয়ি স্পেশালিস্ট বা এইচআর প্রফেশনাল আপনি হতে পারেন। ঠিক আছে, সো এই কয়টা জিনিস হচ্ছে
আপনি চাইলে হতে পারেন। সহজ কথায় এই যে একটা বোর্ড আপনি দেখতে পাচ্ছেন আইএসটিজি, মানে সবগুলাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখুন কোনোটাই গুড নয়, কোনোটাই ব্যাড নয়। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, কোনোটাই গুড নয়, কোনোটাই ব্যাড নয়। তো আপনি মন খারাপ করার কিছু নেই। এই যে এখানে একটা বলা আছে যে টাইপটা আছে সেই টাইপটার সাথে কিরকম হয় একটা সাধারণত। এবং আরো বেশি করে যদি জানতে চান 16 পার্সোনালিটিস নামে একটা ওয়েবসাইট আছে, 16personalities.com নামে। যারা ওই যে বইটার কথা বলছিলেন, বেসিক্যালি আমার এই টেস্টটা হচ্ছে এই যে এমবিটিআই টেস্ট, এটার উপর নির্ভর করে, এই 16 পার্সোনালিটিস এর উপর নির্ভর করে। এই যে এই জায়গাতে গেলে আপনি এটা ভালো করে পাবেন। আমরা এখন এই যে 16টা পার্সোনালিটি যারা যারা পেয়ে গেছি, তারা যদি আরেকটু ডিটেলে পেতে চাই, এই যে টেক দ্য টেস্ট রেড বাটন দিয়ে রেখেছি আমি, টেক দ্য টেস্ট। এই টেক দ্য টেস্টে যদি আপনি যান, 70 থেকে 80টা প্রশ্ন আছে, সম্ভবত 70টা প্রশ্ন আছে। এই 70টা প্রশ্ন আপনি যদি আনসার করেন, আপনার পার্সোনালিটিটা আপনি এই যে এখন আইএনটিজে বা যে ধরনের জিনিসগুলো আপনি পেয়েছেন, এরকমই আপনি এখানে আরো ডিটেল পেয়ে যাবেন। অথবা আপনি গুগলে গিয়ে যদি লেখেন যে পার্সোনালিটি টাইপ অফ, আপনারা অনেকেই অনেক ধরনের পার্সোনালিটি আমার সাথে এখানে যারা শেয়ার করেছেন, সেটা হচ্ছে যে আমি যদি দেখি অনেকেই লিখেছেন ইএনটিজে, ইএসটিজে। আপনারা যারা যেটা লিখেছেন যদি গুগলে গিয়ে সার্চ করেন দ্য পার্সোনালিটি টাইপ অফ ইএনটিজে, সব চলে আসবে। আপনার স্ট্রেংথ ফর ইএনটিজে, উইকনেস ফর ইএনটিজে, অপরচুনিটিস ফর ইএনটিজে, প্রত্যেকটা ডিটেলস ওখানে চলে আসবে। সো আপনি অ্যামেজড হয়ে যাবেন আপনার নিজের উইকনেস জেনে, আপনার নিজের স্ট্রেংথ জেনে, আপনার অপরচুনিটি জেনে, আপনার থ্রেট জেনে। আপনি এখান থেকে অনেক মজা পাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি এখন যে ট্রেনিং এর মাধ্যমে আপনার পার্সোনালিটিটা বের করেছি, এটা আমি বলবো 80 থেকে 85% বেলায় সত্য। আমি 100% বলবো হচ্ছে আপনি যদি এই পার্সোনালিটি টেস্টটা দেন, সেটা হচ্ছে 100%, কারণ এখানে ওরা অনেক ডিটেল কোয়েশ্চেন করে। আর আমি যেটা করেছি এটা অনেক রিসার্চ করে বা অনেক পড়াশোনা করে এটা গুছিয়ে আমি একবারে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করা। সেজন্য এটাকে আমি 100% বলবো না, ঠিক আছে, বাট আমি 85% আপনাদেরকে বলতে পারি যে কারেক্ট। 85 to 90% এটা হচ্ছে কারেক্ট। সো ফাইনালি আমি রিকোয়েস্ট করবো এই দুইটা টেস্ট আপনারা নিয়ে দিবেন। এন্ড ফাইনালি লেসন লার্ন কি, আপনারা তো জানেন আমরা পার্সোনালিটি শিখেছি যে প্রত্যেকটা পার্সোনালিটি হচ্ছে ইউনিক। কোনো পার্সোনালিটির ভিতরে নাথিং রং, দেয়ার ইজ নাথিং রং। আমি আবারও বলছি, প্লিজ, দেয়ার ইজ নাথিং রং ইন ইউর এনি কাইন্ড অফ এনি পার্সোনালিটি। সো এক্সট্রোভার্ট হওয়ার মাঝে কিছু নেই, ইন্ট্রোভার্ট হওয়ার মাঝে কিছু নেই, ইনটুইটিভ হওয়ার মাঝে কিছু নেই, মানে কোনো কিছুর মাঝেই কিছু নেই। বাট ব্যাপারটা হচ্ছে ওই যে ব্লেন্ড করা, আমরা বলেছিলাম জেনেছি ব্লেন্ড করতে হবে। যতটুকু ব্লেন্ড করা যায় ততই নিজেকে কি হবে, নিজের রাগ, ইমোশন, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। সো নিজেকে নিয়ন্ত্রণ করাটা আমার মনে হয় আজকের পর আমরা খুব ভালো করতে পারবো। সো নাও কোয়েশ্চেন এন্ড আনসারিং সেশন, আমি আমার প্রেজেন্টেশনটা এখানে শেষ করছি, করে আপনাদের কাছে থ্যাংক ইউ জানাচ্ছি।